আসসালামু আলাইকুম। আমি বরাবর মতো চলে আসলাম, ইশরাত। তো আজকে আমরা যে সিবিএলএম টা নিয়ে আলোচনা করব, এটা আমরা সাধারণত বলে থাকি সিবিএলএম 5, যেটা বেসিক্যালি মেইনটেইন অ্যান্ড ইনহ্যান্স প্রফেশনাল প্র্যাকটিস। হ্যাঁ, তো শুরুতে এই সিবিএলএম টা নিয়ে একটু কথা বলি, যেটা হচ্ছে এইটা আমরা কেন করছি আমাদের সিবিটি তে। এই ফাংশনটাতে আমরা এটা কেন আমরা লেভেল 4-এ পড়ছি। ধরেন আপনি লেভেল 4 কম্পিটেন্ট হয়ে গেলেন, কম্পিটেন্ট হয়ে আপনি আহ একজন ভালো ট্রেনার বা অ্যাসেসর হয়ে গেলেন। তো তারপরে আপনি যখন একটা এই যে ছবিটা দেখেন, বুঝতে পারবেন একটা প্রফেশনাল ফিল্ডে আপনি কিন্তু চলে আসলেন, তাই না? তখন আপনি এই প্র্যাকটিসটাকে কিভাবে কর্পোরেট লাইফে ইনহ্যান্স করবেন, সেই জিনিসটাই আপনাকে এখানে বোঝানো হচ্ছে এই সিভিএলএমটার মাধ্যমে। ঠিক আছে? তো এটা যদি আপনি প্র্যাকটিস শুরু করার আগে আপনার ক্যারিয়ারের যে গোল বা আপনাকে কিভাবে ফিউচারে পারফর্ম করতে হবে সেটা একটু ধারণা নিয়ে যান, এটা আমার মনে হয় যে আপনাদের জন্য খুব বড় একটা প্লাস পয়েন্ট হবে যখন আপনারা খুব ভালো একজন ট্রেনার বা অ্যাসেসর হবেন। হ্যাঁ, আচ্ছা। তো শুরুতেই বলি, এই এটা খুব বড় সিভিএলএম না, আজকে আমাদের ক্লাসটা হয়তো 1 ঘন্টার মধ্যে আমি শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো শুরুতেই বলি, এটা হচ্ছে প্রথমেই তিনটা আমাদের ইয়ে আছে। এই যে আমরা এখানে দেখেন, সবাই কি এটা বের করেছেন না? পেয়েছেন তো সিভিএলএমটা? জি ম্যাম। আচ্ছা, এই যে এই ছবিটা দেখলে বুঝতে পারবেন এই সিভিএলএমটা। আচ্ছা, তো শুরুতেই আমরা প্রথমে কি লার্নিং আউটকাম নিয়ে একটু আলোচনা করি। মডেল হাই স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স। আচ্ছা, আমি প্রফেশনাল লাইফে যখন যাব, তো প্র্যাকটিস শুরু করার আগে শুরুতে আমাকে যেটা জানতে হবে যে আমার পারফরমেন্সের স্ট্যান্ডার্ডটা সর্বোচ্চ কত হওয়া উচিত। হ্যাঁ, আমাকে স্ট্যান্ডার্ডটা আগে বুঝতে হবে আমার ফিল্ডের। এরপরে কি ডিটারমাইন পার্সোনাল ডেভেলপমেন্ট। আমি স্ট্যান্ডার্ড বুঝলাম, তারপরে ধরেন ওই যে একটা মাইনাসের সূত্র করছিলাম, ওইভাবে নিজের স্কিলটা আর স্ট্যান্ডার্ডটা তুলনা করে আমি আমার নলেজ গ্যাপটা বের করলাম। যখন আমি ট্রেনার বা অ্যাসেসর হয়ে যাব, শুরুতে আমি নিজেকে আগে অ্যানালাইসিস করব, যাতে আমি ওদের সামনে গিয়ে বা যাদেরকে ট্রেনিং দিব ওদের সামনে যে আমার যেন প্রবলেম না হয়। হ্যাঁ, সো ফার্স্টে আমি কি করলাম, স্ট্যান্ডার্ডটা ইয়ে করলাম, এরপর ডিটারমাইন পার্সোনাল ডেভেলপমেন্ট নিডস। এরপরে আমি চিন্তা করলাম যে আমার পার্সোনাল কি কি ডেভেলপমেন্ট দরকার, অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান। আমরা যে এটা করছি না, প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান, এভিডেন্সে করছি না এটা? এটা তো সবাই করছেন, তাই না? মনে আছে? জি ম্যাডাম। হ্যাঁ, এই প্রফেশনাল জি ম্যাম। ডেভেলপমেন্ট প্ল্যান আমরা করছি। তো ওইটাই আমরা থিওরিটিক্যালি পড়তেছি যে আমরা কিভাবে করব। আমাদের কিন্তু দেখেন এভিডেন্সের সাথে এটা সম্পর্কটা কেমন। এভিডেন্সে যা যা করছি প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু সিবিএলএম আছে, তাই না? মানে আমরা সিবিএলএম এ জ্ঞানটা অর্জন করছি আর এভিডেন্সে আমরা প্র্যাকটিক্যালি সেটা করে দেখাচ্ছি। আচ্ছা, প্র্যাকটিস ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। আচ্ছা, আমি নিজের প্ল্যানটা করে নিলাম, এরপর আমি প্র্যাকটিসে নেমে গেছি। প্র্যাকটিস ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস টু মেইনটেইন দা ইনহ্যান্স প্রফেশনাল। ইনহ্যান্স বলতে কি বোঝায় এটা বলেন তো? ইনহ্যান্স, বৃদ্ধি করা। এনহ্যান্স মানে কি? বৃদ্ধি করা, বাড়ানো। বৃদ্ধি করা, বাড়ানো। হ্যাঁ, তার মানে আমার প্রফেশনাল প্র্যাকটিসটাকে যত আমি ডেভেলপ করব, বাড়াবো, সেটার জন্য আমি এই যে অ্যাক্টিভিটি গুলো এখানে করব। আচ্ছা, এখন আমরা মূল টপিকে চলে যাই। আচ্ছা, শুরুতে আমি যেটা করি সেটা হচ্ছে এই যে যেগুলো বললাম, মডেল স্ট্যান্ডার্ড, মানে আমার স্ট্যান্ডার্ডটা কি সেটা আমি আগে দেখে নিলাম। এই যে খুব স্পিডে যাচ্ছে। এরপরে দেখেন পার্সোনাল ডেভেলপমেন্ট নিড। এটার জন্য আমি কি সবার সাথে কথা বলছি, স্ট্যান্ডার্ডটা বুঝছি, আমার গ্যাপ গুলো যাচাই করছি হয়তো পিয়ার এর মাধ্যমে। তারপরে আমি কি করছি, নিজেকে ডেভেলপ করার একটা প্ল্যান করছি। এরপরে কি প্র্যাকটিস ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট। যখন আমি প্রস্তুত সম্পূর্ণ যে আমার নলেজ গ্যাপটা আমি কভার করছি, তারপরে আমি প্র্যাকটিসে নেমে গেলাম। ওকে, অ্যাক্টিভিটিস এইটা কিন্তু খুব জরুরি। যেমন এটা আপনাদের এখন আমরা যে ক্লাসটা আমরা সবাই বলছি যে ফ্রি ক্লাস, বেসিক্যালি আমরা কিন্তু এই লেভেলে এখন আছি। আমরা কিন্তু এই লেভেলে এখনো আমরা নিজেদের ধরছি না। এই লেভেলটা আমরা কভার করার জন্যই কিন্তু আপনাদেরকে এই যে এভাবে করে আমাদের কোনো গ্যাপ আছে কিনা, কারণ আমরা তো সবাই মানে ভালো একজন অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেনার হতে চাই। তো আমাদের গ্যাপ গুলো আমরা কিন্তু বেসিক্যালি নিজের স্বার্থেই আমরা করছি, সাথে আপনারা যদি কিছুটা হলেও উপকৃত হন। তো এরপর যখন আমি ফিল্ডে নেমে যাবো, এরপর কি
participate in professional development activities to maintain and enhance professional practice। এরপরে আমি যখন পার্টিসিপেট করব আমার কি কি করতে হবে সেগুলো এগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। তো শুরুতেই দেখুন, এটা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখানে যে কোয়েশ্চেন গুলো, এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বেসিক্যালি তিনটা আছে। হ্যাঁ, বাকি যেগুলো আছে এগুলো জেনে রাখতে হবে, আর কখন কোথা থেকে কোয়েশ্চেন আসে আমরা তো জানি না। তো এখানে সেলফ ট্রেক 1 আছে, সেলফ ট্রেক 2, 3। এটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, একটা গ্লেন্স যখন পড়বেন এটা দেখে জাস্ট টিক টিক দিয়ে যে হ্যাঁ এই টপিক গুলো আমার হয়েছে কিনা। আচ্ছা, তো টপিক গুলো আমি পরে বলবো, আমি একদম শুরুতেই এগুলো শুরু করি। যেমন প্রথমেই আছে কি, মডেলিং অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশনাল টেকনিক। এই যে এই পেজটা থেকে দাঁড়ান, ইনফরমেশন শিট 1, ওকে, 1 এর পেজ নাম্বার 6। এই যে মডেলিং, এই মডেলিং আসে, ঠিক আছে, এটা আসে, মানে এটা পড়ার মতো কোয়েশ্চেন। তো এটা একটু দাঁড়ান, এখন কোয়েশ্চেনটা কিভাবে আসে সেটা আমি বলে দিই। দেখেন, মডেলিং অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশনাল টেকনিক অ্যান্ড স্ট্র্যাটেজিস ফর ইফেক্টিভ পারফরমেন্স। মানে আপনার একটা ইফেক্টিভ পারফরমেন্স যদি আমরা চাই, সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশনাল, প্রশ্নটা বোঝার চেষ্টা করেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশনাল টেকনিক গুলো কি কি, যেটার মাধ্যমে আমি মডেলিং, মডেলিংটা এখানে কেন ব্যবহার করা হচ্ছে, মানে আমি কি মডেল করছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশনাল টেকনিক, প্রফেশনাল অ্যাপ্রোপ্রিয়েট টেকনিকটাকে আমি একটা মডেল হিসাবে ধরছি, এবং সেটার জন্য যে স্ট্র্যাটেজিস গুলা ইফেক্টিভ পারফরমেন্সের জন্য সেগুলো আমি এখানে আলোচনা করবো। তো আপনার কাছে কি জানতে চাইছে, যে একটা ইফেক্টিভ পারফরমেন্স যদি তুমি দিতে চাও অ্যাজ অ্যান অ্যাসেসর অর ট্রেনার, তোমাকে কি কি প্রফেশনাল টেকনিক মডেলিং করতে হবে। কথাটা বুঝতে পারছেন কোশ্চেনটা? এই যে, না বুঝলে নিচে লিখে রাখেন, মডেলিং অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশনাল টেকনিক্স এন্ড স্ট্র্যাটেজিস ফর ইফেক্টিভ পারফরমেন্স। ইফেক্টিভ পারফরমেন্স দেওয়ার জন্য প্রফেশনাল টেকনিকের কি কি জিনিস মডেলিং করতে হবে। এখন আনসারটা দেখেন, আমি এখানে একটু আনসারটা বানাইছি, ওখানে যা যা আছে এখান থেকে কিছুটা নিয়ে। হ্যাঁ, টু অ্যাচিভ এ হাই স্ট্যান্ডার্ড অফ ওয়ার্ক পারফরমেন্স, হাই স্ট্যান্ডার্ডের ওয়ার্ক পারফরমেন্স অ্যাচিভ করার জন্য ওয়ান মাস্ট ফার্স্ট ডিটারমাইন হোয়াট এ স্ট্যান্ডার্ড মাইট বি। এটা কিন্তু আমি শুরুতেই বলে নিলাম যে শুরুতেই আমরা আগে স্ট্যান্ডার্ড, আমাদের লেসন আউটকামের শুরুতেই কি ছিল, স্ট্যান্ডার্ডটা আমি বের করেছি। তো শুরুতেই আমি কি বের করব, আমার স্ট্যান্ডার্ডটা কি এটা আমি আগে খুঁজে বের করব। তারপরে ধাপ কি হবে, দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু ডু দিস ইজ বাই মডেলিং। আমাকে স্ট্যান্ডার্ডটা বের করতে হলে মডেলিং এর মাধ্যমে এটা করতে হবে। এ ট্রেনার ক্যান ডু দিস বাই এনশিওরিং, ইওর না, এখানে হবে এনশিওরিং হিজ অর হার পারফরমেন্স is consistent with the institution's goal। এখানে দেখেন, এটা সহজ করে বলি, আপনার ইনস্টিটিউশনের কিছু গোল আছে। হ্যাঁ, এটা যখন আমি আমার পারফরমেন্সের মাধ্যমে অ্যাচিভ করব তখনই সেটা হবে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, শুধু কি করব, এই মডেলিং অ্যাচিভ করার জন্য আমাদেরকে স্ট্যান্ডার্ডটা জানতে হবে। এরপরে যখন আমরা আমাদের ইনস্টিটিউশনের যে গোলটা আছে সেটা অ্যাচিভ করার জন্য অ্যাচিভ করতে পারবো, তখনই আমরা বুঝবো যে হ্যাঁ এই স্ট্যান্ডার্ডটা আমি অ্যাচিভ করে ফেলেছি। মেকিং অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল ওয়ার্ক। আচ্ছা, এখানে আপনারা ছোট ছোট করে ভেঙে ভেঙে বা পয়েন্ট করে এটা লিখতে পারেন। তারপরে কি, মেকিং অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল ওয়ার্ক। আচ্ছা, এটা এখন কি অর্জন করতে হবে সেটা তো বললাম, ইনস্টিটিউশন গোলস। ঠিক আছে, সেটা আমরা কিভাবে অর্জন করব, অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল ওয়ার্ক গোলস এন্ড প্ল্যানস। হ্যাঁ, এই কাজটাকে, ইনস্টিটিউশন গোলসটাকে আমরা এখন পার্সোনাল গোলসে নিয়ে আসবো। যেমন পার্সোনাল যে ওয়ার্ক সেটাকে আমি ভেঙে ভেঙে ধাপে ধাপে এই গোলস পর্যন্ত পৌঁছাবো। ইনস্টিটিউশনের গোল হচ্ছে এখানে পৌঁছানো। তো আমাকে কি কি করতে হবে, ধাপে 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 নিজের পার্সোনাল কাজগুলোকে সাজিয়ে ফেলবো। শুরুতে আমি সেশন প্ল্যান করব, এরপর আমি এভাবে করবো, এরপর এভাবে আগাবো, অমুক দিন আমি একটা অ্যাসেসমেন্ট নিব, এরপরে আমি আবার এটা আবার কি বলে রিভিশন করাবো। এরপরে আমি যখন মনে করবো যে আবার অ্যাসেসমেন্ট নেওয়ার পরে যদি আমার মনে হয় যে হ্যাঁ তারা প্রিপেয়ার্ড, আমি অ্যাসেসমেন্টে বসাবো। এই যে ধাপে ধাপে ভেঙে ভেঙে পার্সোনাল ওয়ার্কের মাধ্যমে একটা ইনস্টিটিউশনের গোলকে অ্যাচিভ করা, সেটাকেই বলা হচ্ছে মডেলিং। বুঝতে পারছেন? ম্যাম, এটা শর্ট করে লেখা যায় না? এখানে তো 4-5 লাইন আছে।
লাইন আমি এমনি আমার মতো করে লিখে দিছি, এটা আপনি আপনার মতো করে এখান থেকে যে এই জায়গাটা থেকে দেখেন, এইটাই দিছি অ্যাকচুয়ালি। এখান থেকে আপনি পয়েন্ট করে, যেমন ফার্স্টে দিবেন যে হাই স্ট্যান্ডার্ড, কি দ্যাট স্ট্যান্ডার্ড মাইট বি, ফার্স্ট উই হ্যাভ টু ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড, দেন ইফেক্টিভ ওয়ে টু ডু দিস ইজ বাই মডেলিং। স্ট্যান্ডার্ডটা বের করার ইফেক্টিভ ওয়ে হচ্ছে মডেলিং। পরে দিলাম যে এখন কথা হচ্ছে মডেলিং কিভাবে অর্জন করব, টু এনশিওর ইনস্টিটিউশনস গোল, একটা পয়েন্ট দিলেন। আরেকটা দিলেন ধরেন হচ্ছে ইনস্টিটিউশন গোলসটা আবার কিভাবে অর্জন করব, পার্সোনাল ওয়ার্ক, ভেঙে ভেঙে পার্সোনাল ওয়ার্ক। এটা কিন্তু সিকোয়েন্সিয়ালি কথাগুলো আসতেছে, একটু বুঝে গেলেই নিজের মতো লিখতে পারবেন। চারটা ধাপে আমি কাজটা করলাম। প্রথম ধাপ কি, আমি স্ট্যান্ডার্ডটা বের করলাম যে আমার স্ট্যান্ডার্ড কি পারফরমেন্সের, এটাকে আমি এখন মডেলিং এর মাধ্যমে সাজাবো। কিভাবে, ফার্স্টে আমি ইনস্টিটিউশনের গোলটাকে নির্ধারণ করব যে আমার ইনস্টিটিউশনের গোলটা কি। সেই গোলটাকে আমি এখন মডেলিং এর মাধ্যমে আমার পার্সোনাল স্ট্র্যাটেজির মাধ্যমে আমি সেটাকে ছোট ছোট গোলে বা প্ল্যানে ভাগ করে তারপরে সেটাকে অ্যাপ্লাই করতেছি। এই কথাটা আমি দেইনি, এটাও দিতে পারেন, অ্যাপ্লাই এথিক্যাল অ্যান্ড ইনক্লুসিভ প্র্যাকটিস। এগুলো করার পর আমি কি করতে পারি, এথিক্যাল, এথিক্যাল মানে কি, ইথিক্স, ইথিক্স বা লজিক্যাল, লজিক্যাল একটা পারফরমেন্স হবে। ওকে, ইলজিক্যাল কিছু হবে কারণ না। ইতিবাচক কিছু। ইতিবাচক, হ্যাঁ ইতিবাচক একটা পারফরমেন্স হবে আর কি, এরকম। আচ্ছা, আহ এরপরে কই গেল, তো এই কোয়েশ্চেনটা করবেন ভালো মতো। মডেলিং কি এটা অনেক সময় চায়, ওই যে বাই মডেলিং, এইটুকু দিলেও মডেলিং কি হয়ে যায়। হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা বের করার জন্য আমরা মডেলিং করি, আরেকটু দিতে হবে যে মডেলিং কিভাবে অ্যাচিভ হয়, একটু একটু দিয়ে দিলেন, মানে হোয়াট ইজ মডেলিং প্লাস মডেলিং এর মাধ্যমে এই যে স্ট্র্যাটেজি কিভাবে অর্জন করবে, একই কোয়েশ্চেন এটা। আচ্ছা, এখন আমরা একটু টার্ম পেয়েছি কি, ইনস্টিটিউশন গোলস। এখন আমাদেরকে জানতে হবে না আমাদের ইনস্টিটিউশনের গোলটা কি, এই যে এটা দেখেন, এই যে অ্যানালাইজ ইউর ইনস্টিটিউশনস গোলস এন্ড অবজেক্টিভ, এটা আসে। ওকে, এটা বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনই, এটা একটা দুইটা স্টার দিয়ে রাখেন, দিয়ে দাগায় রাখেন। আচ্ছা দেখেন, অ্যানালাইজ ইউর ইনস্টিটিউশনস গোলস এন্ড অবজেক্টিভস, ইনস্টিটিউশনের গোল এবং অবজেক্টিভ গুলো আমরা এখন কি করব, অ্যানালাইজ করব। অ্যানালাইজ কিভাবে করব, স্ট্র্যাটেজিক প্ল্যান, ঠিক আছে, আমরা স্ট্র্যাটেজিক প্ল্যান করব। স্ট্র্যাটেজিক প্ল্যানটা কি বলেন তো, মনে আছে? আমরা এভিডেন্সের সময় কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যান, আমার ওই যে স্ট্রাকচার ছিল না, স্ট্রাকচার বলেন বা টোটাল সেশনটা যেভাবে সাজাইছি, ওটা কিন্তু বেসিক্যালি এক ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যান। এটা হচ্ছে একটা সেশনের স্ট্র্যাটেজিক প্ল্যান। বাট একটা ইনস্টিটিউশনের গোলের ক্ষেত্রে যখন আমরা স্ট্র্যাটেজিক প্ল্যান বলবো, সেটা বেসিক্যালি কি হবে, আমার টোটাল ইনস্টিটিউশনের যতগুলো গোল আছে সেই সবগুলো গোল অর্জন করার জন্য আমি ওভারঅল যে একটা প্ল্যান করলাম, সেটা কিরকম হতে পারে, যে আমি অমুক দিনে ক্লাস নিব, তারপর আমি ক্লাস থেকে বের হবো, বের হয়ে আমি এই হয়তো শিট গুলো বানাবো, আমার অ্যাসেসমেন্ট আছে অমুক দিনে, সেটা আমি কিভাবে সাজাবো, মানে টোটাল ইনস্টিটিউশনাল আপনার যে প্ল্যানটা, সেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান। হ্যাঁ, নট অনলি একটা সেশন বা সামথিং। দেন অপারেশনাল প্ল্যানস, স্ট্র্যাটেজিক প্ল্যান মানে কি, আমি একটা প্ল্যান করলাম যে আমি এইভাবে এইভাবে কাজগুলো করব, তারপরে কি অপারেশনাল প্ল্যান হচ্ছে সেটাকে আমি যখন অপারেশন, অপারেশন মানে কি, আমি যখন সেটাকে অ্যাপ্লাই করব ফিল্ডে, মানে আমি প্ল্যানটাকে যখন রিয়েল লাইফে করব, সেটাকে বলা হয়ে যাচ্ছে অপারেশনাল প্ল্যান। ওকে, তারপর না বুঝলে কিন্তু আমাকে থামাই দিবেন, দিয়ে আবার আসতে করবেন, আমি বলে যাচ্ছি। ম্যাম, এটা ইনস্টিটিউশন গোল বলতে কি ট্রেনিং ইনস্টিটিউশনের গোল না কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনি হচ্ছে আপনার এলাকা কোনটা, ধরেন কোন একটা এলাকায়, খুলনায় ধরেন, খুলনা টিটিসি, মহিলা টিটিসি তে আপনি ধরেন আছেন, তো সেই মহিলা টিটিসির একটা গোল আছে, আমাদের এই বছর ইনস্টিটিউশনের প্ল্যানটা বা 3 মাসের একটা ধরেন ট্রেনিং, একটা গোল আছে, সেই গোলটা কি কি, হ্যাঁ, সেটাই এই যে এখানে দেখাচ্ছে। প্রথমে হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান, তারপরে অপারেশনাল প্ল্যান, এগুলো মুখস্থ করতে হবে, একটু বুঝাই দিচ্ছি তারপর মুখস্থ করবেন। কোর্স অফ কন্ডাক্ট, কোর্স অফ কন্ডাক্ট মানে কি, কোন কাজ কিভাবে করতে হবে সবকিছু, কোড, ল, অর্ডার, কন্ডাক্ট কিভাবে করতে হবে সবকিছু আছে না আমাদের, এগুলো তো সরকারি প্রতিষ্ঠান এমনিতে কোর্স এন্ড কন্ডাক্ট মেনে কাজ করতে হয়। ফ্লেক্সিবিলিটি এন্ড ক্লায়েন্টস নীতিমালা, রেসপন্স, বললাম নীতিমালা, কোড অফ কন্ডাক্ট, নীতিমালা হ্যাঁ হ্যাঁ থাকবে। হ্যাঁ, নীতিমালা, কোর্স এন্ড কন্ডাক্ট, নীতি বাংলায়, হ্যাঁ বাংলায় এটাকে নীতিমালা হিসেবে আমরা বোঝাচ্ছি। আচ্ছা, জি ম্যাম। তারপরে হচ্ছে ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ক্লায়েন্ট
রেসপন্সিভ রেসপন্সিভনেস, মানে আপনার কতটুকু ফ্লেক্সিবিলিটি আছে এবং ক্লায়েন্টের প্রতি আপনার রেসপন্সিবিলিটি গুলা কি কি সেটা। ক্লায়েন্ট কারা এখানে বলেন তো? এই যে ক্লায়েন্ট রেসপন্সিভনেস, আপনি যদি ধরেন একজন ম্যাম যারা ট্রেনি বা লার্নার। ট্রেনি, হ্যাঁ গুড, ট্রেনি এবং লার্নাররা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, তাই না, ট্রেনার হিসেবে। আচ্ছা, তাদেরকে কতটুকু ফ্লেক্সিবিলিটি আমি দিতে পারবো এটা আমার জানতে হবে, এটা গোলের মধ্যেই পড়ে। দেন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, তারপর আমার ট্রেনিরা আমার ক্লাস করে স্যাটিসফাইড কিনা, তাই না, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ফিনান্সিয়াল ফিনান্সিয়াল পারফরমেন্স, হ্যাঁ ফিনান্সিয়াল পারফরমেন্স কি, আমার ইনস্টিটিউশন থেকে আমাকে কত বরাদ্দ দিচ্ছে, ওইটা এক ধরনের ফিনান্সিয়াল পারফরমেন্স। এই অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করার জন্য আমার কি কি প্রয়োজন, সেই পরিমাণ অর্থ আমার আছে কিনা, আবার আপনার ট্রেনিদের ফিনান্সিয়াল কন্ডিশন আছে কিনা এটাতে বসার মতো, সেটাও কিন্তু আপনার জাজমেন্টের বিষয়। ওকে, যে এই মুহূর্তে তারা বসতে পারবে কিনা। তো সবকিছু মিলিয়ে আমরা ফিনান্সিয়াল পারফরমেন্সটা সম্পর্কে একটু জানবো। দেন কি পিপল ম্যানেজমেন্ট, এটা খুব মানে ইম্পর্টেন্ট। পিপল ম্যানেজমেন্ট অবশ্যই জানতে হবে এই প্রফেশনে আপনাকে, কারণ আপনাকে বিভিন্ন বয়সের বিভিন্ন সেক্টরের মানুষকে, অচেনা মানুষকে ডিল করতে হবে, তাই না। তারপর কি মার্কেটিং এন্ড ক্লায়েন্ট সার্ভিস, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। মার্কেটিং না করলে আপনি, ওই যে টিটিসি বাইরে দেখুন অনেক সময় টাঙায় দেয় যে এতজন টিচার লাগবে, স্টুডেন্ট লাগবে, বা আমরা এই যে আমাদের কাজে যে মার্কেটিং করছি, যে কোনো কাজে মার্কেটিংটা খুব ইম্পর্টেন্ট এই সেক্টরে, একটা ইনস্টিটিউশনের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, আচ্ছা কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স, কোয়ালিটিটা হচ্ছে আমার কাজে কোয়ালিটি আছে কিনা, আর সেটা আমি অ্যাসিওর করতে পারছি কিনা যে হ্যাঁ কোয়ালিটি আছে, এবং অ্যাসিওর করছি যে হ্যাঁ লাস্ট পর্যন্ত আমি কোয়ালিটি মেনটেন করবো। এখানে আসলে গোলস এন্ড অবজেক্টিভ দেখতে পাচ্ছেন, এটা এরকম দেওয়া আছে, মানে কোনো পয়েন্ট না, যদি আপনাকে বলে আপনি, যদি বলে 4টা দেন 5টা দেন, ওইভাবে আপনি দিয়ে দিবেন। এটা আমার 2-3 বার রিডিং করলে এমনিতে আপনাদের মনে থাকার কথা, কঠিন কিছু না। ম্যাম এইখানে মডেলিংটা আরেকবার একটু বলবেন, মডেলিং মানে। মডেলিং, আচ্ছা মডেলিং জি ম্যাম, অ্যাপ্রোপ্রিয়েট, মডেলিংটা। শুধু মডেলিংটা, আচ্ছা এখানে প্রথম লাইনটা কিন্তু মডেলিং এর সংজ্ঞা না, দেখেন এখানে বলছে ডু দিস বাই মডেলিং, মানে আমরা এই স্ট্যান্ডার্ডটা বের করি মডেলিং এর মাধ্যমে। মডেলিং মানে বোঝাচ্ছে, ধরেন এখানে একটা পয়েন্ট আছে উপরে, এটাকে আমি টিক দিয়ে নিচে আরেকটা লিখলাম, তারপরে আমি ভাগ ভাগ করলাম যে এই কাজ, আবার এর মধ্যে আবার এতগুলা ভাগ ভাগ কাজ আছে, তাহলে টোটালটা কি একটা মডেলিং করতেছি না আমি, বুঝতে পারছেন? মানে ধরেন আমার ইনস্টিটিউশনের গোল, এই যে ধরেন আমার ইনস্টিটিউশনে এতগুলা গোল, এখন এই সবগুলো গোল আমি অর্জন করার জন্য কি করবো, মডেলিং করব। শুরুতে আমি লিখবো কি ইনস্টিটিউশনস গোলস, তারপরে নিচে টান দিয়ে আমি কি করবো, এই সবগুলা ভাগ একটা একটা করে লিখবো যে আমার গোলস এইগুলা এইগুলা। তারপরে ধরেন এগুলোর নিচে আবার টান দিয়ে ভাগ করে আমি লিখতেছি যে স্ট্র্যাটেজিক প্ল্যান অর্জন করার জন্য আমার কি কি লাগবে, অপারেশনাল প্ল্যানের সময় আমি কি কি করব, কোড এন্ড কন্ডাক্টের কোন কোন বিষয় আমাকে মানতেই হবে, ফ্লেক্সিবিলিটি কতটুকু দিব, এই যে আমি নিজেকে প্ল্যান করতেছি, একটা মডেল তৈরি করতেছি যে এই মডেল অনুযায়ী আমি আমার কোর্সটা কমপ্লিট করাবো, সেইটাকে বলা হচ্ছে মডেলিং। ঠিক আছে, এবং সেটা অবশ্যই মডেলিং করে নিলে আপনার স্ট্যান্ডার্ডটা মেনটেন হবে। মডেলিং না করলে তো স্ট্যান্ডার্ড আপনি তো বুঝবেনই না, আপনার স্ট্যান্ডার্ড কি, ফার্স্টে স্ট্যান্ডার্ড বুঝলেন এরপর মডেলিং, তারপরে যদি বলে হোয়াট ইজ মডেলিং, যে এখান থেকে এ ট্রেনার ক্যান ডু দিস বাই এনশিওরিং হিজ দিবেন, এটা হিজ পারফরমেন্স ইজ কনসিস্টেন্ট উইথ দ্য ইনস্টিটিউশন গোলস, এই যে ইনস্টিটিউশন গোলসটা ইয়ে করবেন যে তার ইনস্টিটিউশন গোলসটা অর্জন কনসিস্টেন্টলি, মানে পর্যায়ক্রমে সেই ইনস্টিটিউশনের এই গোল, এই যে মডেল করলাম এটা নিচে এটা এটা এটা, তার মানে কি মূলত আমি এই গোলটা অর্জন করার জন্য এই নিচের সব পয়েন্ট গুলা মেনটেন করে গোলটাতে আসতেছি। তো আমি ইনস্টিটিউশনের গোলটাকে অর্জন করার জন্য মেকিং অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল ওয়ার্ক গোলস। তো মডেলিং এর সংজ্ঞায় এই দুইটা কথা থাকবে, ইনস্টিটিউশন গোলস আর কি, সেটা অর্জন করার জন্য পার্সোনাল ওয়ার্ক গোলস। এই দুইটা পয়েন্ট যদি, মূল পয়েন্ট এই দুইটা পয়েন্ট যদি থাকে, তাহলে আপনার সংজ্ঞাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। বুঝতে পারছেন? জি ম্যাম, একটা স্ট্রাকচার বলা চলে আর কি, হ্যাঁ বা একটা স্ট্রাকচার, হ্যাঁ প্ল্যান। মডেল, হ্যাঁ হ্যাঁ স্ট্রাকচার। ওই যে আমরা মডেল তৈরি করি না যে আমার এই বছরের আমার এই খরচের হিসাব, ধরেন একটা মডেল তৈরি করলাম, লিস্ট যেটাকে বলে আর কি, এরকম লিস্ট বা স্ট্রাকচার। আচ্ছা, ম্যাম এই যে মডেলিং এর পুরো অ্যাপ্রোপ্রিয়েট যেটা একটু হাইলাইট করে দিবেন, মানে মডেলিং এর সংজ্ঞা তো হুম দেখলাম, মানে পুরোটা আচ্ছা, হাইলাইট করে এই দিলে যে একটু ভালো হতো। আমি এখান থেকে করে দিই, কতটুকু আপনারা যেটা লিখলে আর পড়বেন, কি এনাফ? হ্যাঁ এটা থেকে পড়বেন না, এই যে দেখেন,
এই যে এই পুরাটুকু, এর মধ্যে ইউ এভাবে তো দিবেন না, দিবেন মডেলিং ক্যান বি অ্যাচিভড বাই, মডেলিং ক্যান বি লিখে রাখেন তারপরে, মডেলিং ক্যান বি অ্যাচিভড বাই এ ট্রেনার্স পারফরমেন্স, achieved by if a trainer's performance is consistent with the institution's goals and objective. প্রথম লাইন এটা দিলেন, ঠিক আছে? বুঝতে পারছেন? মডেলিং জি ক্যান ম্যাম, বি বুঝতে অ্যাচিভ, পারছি। হ্যাঁ এটুকু দিলেন। তারপরের লাইনে দিলেন যে মডেলিং প্রফেশনাল টেকনিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিস মেকিং অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল ওয়ার্ক গোলস অ্যান্ড প্ল্যানস, এই লাইনটা দিলেন যে মডেলিং এটা আসলে কি, প্রফেশনাল টেকনিক এবং স্ট্র্যাটেজি মডেলিং করাটা কি, মেকিং অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল ওয়ার্ক, এখানে এভাবে দিতে পারেন যে আই ক্যান অ্যাচিভ দিস ইনস্টিটিউশনস গোলস বাই মেকিং অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল ওয়ার্ক অ্যান্ড গোল প্ল্যানস। হ্যাঁ, আমি হলে এটা এভাবে দিতাম যে মডেলিং ইজ বেসিক্যালি মেকিং ইনস্টিটিউশনস গোলস, দেন পরের লাইনে দিতাম যে আই ক্যান অ্যাচিভ দিস গোলস বাই প্রফেশনাল টেকনিক অ্যান্ড স্ট্র্যাটেজিস মেকিং অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল ওয়ার্ক গোল অ্যান্ড প্ল্যান, এইভাবে দিতাম ছোট করে নিজের ভাষায় লিখে দিতাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ম্যাম, এটা হচ্ছে মডেলিং জাস্ট। হ্যাঁ, আর মডেলিং অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশনাল টেকনিক এন্ড স্ট্র্যাটেজি ফুলটা যদি আসে সেই ক্ষেত্রে মানে হ্যাঁ সেই ওই ক্ষেত্রে হচ্ছে আপনাকে মডেলিংটা কি সেটা এখানে বলছে সেটা বলতে হবে, প্লাস মডেলিং অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশনাল টেকনিকস এন্ড স্ট্র্যাটেজিস অফ ইফেক্টিভ পারফরমেন্স, একই কথাই হচ্ছে। দেখেন মডেলিং ব্যাপার হুম। জিনিসটাই তো বেসিক্যালি যে এই কাজটুকুই, তাই না? জি এই কাজটুকুই। সো দুইটা কোয়েশ্চেন এক, বেসিক্যালি একই আনসার হচ্ছে, এইটুকু দিলেই হচ্ছে কিন্তু। হুম, এইটুকু ঠিক দিলেই আছে ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা। এরপরে হচ্ছে how do you model professional techniques and strategies? প্রফেশনাল টেকনিক এবং স্ট্র্যাটেজিকে এখন মডেল কিভাবে করবো এখন ভেঙে ভেঙে সেগুলো আমরা বুঝি, এখানে এগুলা থেকে আরো ভালো বিস্তারিত আমরা বুঝতে পারবো মডেলিংটা কি। এখানে একটা কথা বলছে কিভাবে গোলস এন্ড অবজেক্টিভ গুলো ফাইন্ড করা যায়। হ্যাঁ, এখানে এই যে কিছু অ্যাব্রিভিয়েশন আছে, এই জিনিসগুলো একটু রিডিং করবেন। এখানে আসলে ওইরকম বলার মতো বড় কোনো কোয়েশ্চেন নাই, কিন্তু এইগুলা হচ্ছে নিচে এই যে হাইলাইট করে রাখেন এইগুলা। হ্যাঁ, এই যে কি পারফরমেন্স ইন্ডিকেটরস, কেপিআইস, তো আপনাকে যদি এটা দেয় যে ফুল মিনিং অফ কেপিআইস, কি পারফরমেন্স ইন্ডিকেটর, এমওপি, মেজারমেন্ট অফ পারফরমেন্স, দিস উইল স্পেশালি ইউজফুল টু ইউ, মানে এই জিনিসগুলো আমাদের লাগবে যখন আমরা মডেলিং করব বা আমার ইনস্টিটিউশনের গোল গুলো যখন আমি ইয়ে করব। তারপরে থ্রি টাইপস অফ গোল আর ভেরি স্পেসিফিক অ্যাবাউট এই যে স্মার্ট গোলস। হ্যাঁ, এই স্মার্ট গোলসটাই এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা পরবর্তীতে আরো বিস্তারিত আছে, এখানে জাস্ট একটু বলা আছে, আমি এটা জাস্ট দেখায় রাখেন যে কি স্মার্ট গোলস এর মাধ্যমে আমরা These, these types of goals are very specific about what is to be achieved and how the achievement is to be monitored and measured. এই অ্যাচিভমেন্ট গুলো কিভাবে মনিটর এবং মেজার করব, মানে আমি গোলটা অর্জন করলাম কিনা সেটা আমি বুঝবো কিভাবে, যখন আমি এই সূত্রটা অবলম্বন করব, স্মার্ট গোল হয়েছে কিনা এটার সাথে মেলাবো আমার গোলটা। ওকে, এই লাইনটা থেকে কিন্তু একটা কোয়েশ্চেন, স্মার্ট থেকে অনেক কোয়েশ্চেন আসে যে গোলটা ঠিক মতো অ্যাচিভ করার জন্য বা মনিটরিং এন্ড মেজার, এই এই টার্ম গুলা দিয়ে আসে। মনিটর এন্ড মেজার করার জন্য আমাদের কি গোলস গুলো মনিটর এন্ড মেজার করার জন্য আমরা কোন পদ্ধতিতে যাব, অপশনে অনেক কিছু থাকবে, ধরেন গ্লস থাকলো, ইয়ে থাকলো, কি বলে সোলার থাকলো, স্মার্ট থাকলো, তখন কি হবে, স্মার্ট হবে। ঠিক আছে, এগুলো থেকে অনেকভাবে কোশ্চেন বানায় আসতে পারে, যেমন ইনক্রিজ ক্লায়েন্ট বেস বাই 20% এন্ড অফ ইচ ফিনান্সিয়াল ইয়ার ইউজিং স্টুডেন্ট রেকর্ড, মানে প্রতি বছর আপনাকে 20% স্টুডেন্ট বাড়াইতে হবে প্রতিষ্ঠানের, এটা হচ্ছে আপনার লক্ষ্য। তো এই 20%টা কি, এটা থেকে একটা এমসিকিউ হতে পারে না যে আপনার লক্ষ্য কত পার্সেন্ট বাড়াইতে হবে। হ্যাঁ, এটা যখন আপনি খুঁটে খুঁটে রিডিং করবেন দেখবেন যে আরটিও কি, এগুলা থেকে অনেক আমরা যেভাবে দাগায় দাগায় রাখছিলাম লাইন গুলা নিচে নিচে যাওয়ার আগে একটু দেখে যাইতাম, মানে যখন রিভিশন দিতাম একবার করে একটু দেখে গেলে মনে থাকতো। আচ্ছা, স্ট্র্যাটেজি আর এই যে আরটিও নিয়ে এখানে কিছু স্ট্র্যাটেজিক প্ল্যান দিছে, এগুলো অতটা আসে না,
আহ স্ট্র্যাটেজিক প্ল্যান আমরা কিভাবে করব? হ্যাঁ, রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশন, এই যে আরটিও। ও আচ্ছা, এটা আসে, আরটিও ফুল মিনিং খুব ইম্পর্টেন্ট, এটা দাগায় রাখেন। রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশন। রেজিস্টার্ড কারা? সব ট্রেনিং অর্গানাইজেশন আপনি অ্যাসেসমেন্ট দিতে পারবেন না, যারা রেজিস্টার্ড আপনি শুধু সেখানেই বসতে পারবেন, তাই না? সো এদের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে। আপনি আরটিও কখন হতে পারবে আপনার প্রতিষ্ঠান? যখন আপনি স্ট্র্যাটেজিক প্ল্যান গুলো, এই ভিশন আর মিশন গুলো অর্জন করতে পারবেন। হ্যাঁ, এগুলো কিন্তু জানা জরুরি, এমনিতেও জরুরি জানা। টু প্রোভাইড কোয়ালিফিকেশন টু সাপোর্ট কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইন দ্য ক্লায়েন্ট অর্গানাইজেশন, মানে ভিশন হচ্ছে কোয়ালিফিকেশন অর্জন করানো, এটা মূল ভিশন। আর মিশনটা কি? কাস্টমার ওরিয়েন্টেড। এই যে এটা একটা কাস্টমার ওরিয়েন্টেড কাজ, ন্যাশনালি কম্পিটিটিভ রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন সার্ভিং ন্যাশনাল এন্ড এশিয়া প্যাসিফিক কোম্পানিজ। এই যে মানে ন্যাশনালি যারা রেজিস্টার্ড, এরা অবশ্যই ন্যাশনাল, এবং এশিয়া প্যাসিফিক মানে এশিয়ার এই সাবকন্টিনেন্ট গুলাতে এরা হচ্ছে কম্পিটিশন করে টিকে আছে, এবং এরা এই জায়গাগুলোতে কাজ কাজের জন্য লোক সাপ্লাই করছে। মানে তারা সেই ধরনের, এই যে ভিশনের মাধ্যমে সেই ধরনের কোয়ালিফিকেশন আপনাকে দিচ্ছে। একটা ট্রেনিং করে আপনি এটা নিয়ে এশিয়ার যে কোনো কান্ট্রিতে যেয়ে সার্ভাইভ করতে পারবেন, এরকম। হ্যাঁ, তারপরে কি মেজারমেন্ট অফ আর সাকসেস, এই যে এই পয়েন্ট গুলো দাগায় রাখেন। ন্যাশনাল ট্রেনিং সিস্টেম, 100% compliance with national qualification requirements for RTO measured by annual internal audit। বছরের শেষে একটা অডিট হয়, সেই অডিটের মাধ্যমে এরা জানে। হ্যাঁ, 80% of imports supplied under preferred supplier conducted by year। 80% ইম্পোর্ট কাকে? আন্ডার প্রিফার্ড, যারা আন্ডার প্রিভিলেজ বা ইয়ে, তাদের জন্য 80% সাপ্লিমেন্ট থাকে। মেজর সাপ্লিমেন্ট আর পার্ট অফ আওয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বিফোর নেক্সট এক্সটার্নাল অডিট। নেক্সট এক্সটার্নাল অডিট যখন হবে তার আগে আমাদেরকে মেজর, এই যে 80% মেজর সাপ্লাই গুলা এনশিওর করতে হবে, হ্যাঁ, আপনার ক্লায়েন্টদেরকে। এগুলা জাস্ট একটু দাগ দিয়ে রাখেন, এই যে 100%, 80%। 100% অফ কাস্টমার্স এর ক্ষেত্রে আপনার গোল কি? এগুলো কিন্তু মিশন বা গোল বোঝাচ্ছে। হ্যাঁ, 100% অফ কোর্সেস পারচেস ডেলিভার টু ক্লায়েন্ট, মানে আমার প্রথম গোল হচ্ছে আমি 100% কোর্সটা ক্লায়েন্টকে ডেলিভার করলাম কিনা, অর্গানাইজেশনের যে রিকোয়ারমেন্ট। ওভার দ্য নেক্সট 2 years completion rate 98% বাই ইয়ার এন্ড। এই যে এটা একটা দেখেন এমসিকিউ হতে পারে, যে বছরের শেষে আপনার কম্পিলেশন রেট কত হবে? 98% হবে। আবার 100% স্টুডেন্ট, 100% গুলোর চেয়ে যে এগুলো বেশি ইম্পর্টেন্ট, তাই না? 80%, 90% ডিফারেন্ট। আচ্ছা, প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর 100% অফ স্টাফ। এমপ্লয়ীদের ক্ষেত্রে আপনার গোল কি? প্রফেশনাল ডেভেলপমেন্ট, এমপ্লয়ি যারা, মানে আমরা আপনারা যারা ট্রেনার, তারা কি 100% হতে হবে অফ স্টাফ টু বিল্ড ক্যাপাসিটি ইন ওয়ার্ক বেসড লার্নিং মেথোডোলজি। জিরো লস টাইম ইনজুরি, সময় নষ্ট করা যাবে না ওভার নেক্সট 2 years। অ্যাচিভ অল টার্গেটস, অ্যাচিভ 95% অফ স্ট্রেস টার্গেট ওভার দ্য পারফরমেন্স রিভিউ পিরিয়ড। তার মানে এমপ্লয়ীদেরকে মিনিমাম 95% অ্যাচিভমেন্ট দেখাতে হবে। ওকে, এগুলো লাস্টে বছরের শেষে হিসাব নিকাশ হয় আর কি। আচ্ছা, ওই কয়টা দাগায় রাখেন, এগুলা এত বেশি আসে না। নাও হাউ হোয়ার উইল বি ইন দা ফিউচার। এই যে এখন এটা আছে, হাউ, হোয়ার কোথায় যেতে হবে এবং কিভাবে। হ্যাঁ, আবার হোয়ার থেকে আসতেছে এখানে হাউ, কিভাবে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন যেটা পড়ার মতো আসে সেটা হচ্ছে, হাউ ডু ইউ মডেল পার্সোনাল টেকনিক্স এন্ড স্ট্র্যাটেজিস। কিভাবে পার্সোনাল টেকনিক এবং স্ট্র্যাটেজি মডেল তৈরি করব। ওকে, মানে এতক্ষণ ওই যে মডেলিং করালাম, মডেলিং কিভাবে করবেন এটাই হচ্ছে মোদ্দা কথা। টেকনিক্স ফর ইনিশিয়েটিং অ্যাকশন অ্যান্ড ডিরেক্ট ডিসিশন মেকিং, মানে কি আপনার ইনিশিয়াল অ্যাকশন নিতে হবে, মানে হঠাৎ একটা প্রবলেম হলো বা কোনো একটা ডিসিশন মেকিং এর সময় আসলো, উইদাউট ফার্দার ডিলে আপনাকে ইনস্ট্যান্ট একটা ডিসিশনে চলে যেতে হবে, এবং ডিরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কোনো আমতা আমতা না, ডাইরেক্ট অ্যাকশনে চলে যেতে হবে। আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে স্ট্র্যাটেজিস ম্যাম ফর, এখানে শর্টলি লেখা যায় না যে ডিরেক্ট অ্যাকশন মেকিং?
হ্যাঁ হ্যাঁ, শর্টলি তো লিখবেন, এত কিছু লিখবেন কেন? এটা তো বোঝানোর জন্য লিখছি। জায়গায় তো পাবেন না এত কিছু লেখার। এখানে যে কোনো, এই যে টাইম ম্যানেজমেন্ট একটা দিবেন, মোটিভেশন স্ট্র্যাটেজিস একটা দিবেন, এটা মনে হয় আমাদের আসছিল। টাইম ম্যানেজমেন্ট লিখছিলাম, হ্যাঁ, মোটিভেশন স্ট্র্যাটেজিস, মডেলিং, বিহেভিয়ারাল, পার্সোনাল প্রেজেন্টেশন স্ট্যান্ডার্ড, এরকম। মেইনটেইন এথিক্যাল। এথিক্যাল কি? মানে আপনার ধ্যান ধারণা, নীতিবোধ আর কি, এথিক্যাল প্র্যাকটিস। তো একদম ইজি ইজি কিছু জিনিস আছে, যে কোনো 4টা পয়েন্ট জাস্ট। হ্যাঁ, ডিরেক্ট অ্যাকশন একটা পয়েন্ট হতে পারে, এথিক্যাল একটা পয়েন্ট হতে পারে, টাইম ম্যানেজমেন্ট একটা, মোটিভেশনাল স্ট্র্যাটেজিস একটা, এরকম করে লিখবেন। স্ট্র্যাটেজিস ফর অ্যাকনলেজিং এন্ড রেসপেক্টিং অ্যাটিটিউড, এই যে লাস্টে আসলো কি অ্যাটিটিউডের কথা, অ্যাটিটিউড বিলিফস অফ আদার্স। মানে আরেকজনের অ্যাটিটিউড, ধরেন আপনারা এখানে 15 জন স্টুডেন্ট আছেন, এক একজন অ্যাটিটিউড এক এরকম, বিলিফ, চিন্তা ভাবনা, শেখার ক্যাপাসিটি, ধরন এক এক রকম। তো আপনারটার সাথে যদি না মিলে, না মিলতে পারে, আদার ব্যাকগ্রাউন্ড থেকে তার বেড়ে ওঠা অন্যরকম, তো আপনার তাকে তারটা রেসপেক্ট করতে হবে। ঠিক আছে, আমি আমি এনসিপি আর তুমি জামাত, তুমি বিএনপি, কিন্তু সবাইকে সবার মধ্যে একটা রেসপেক্ট থাকতে হবে, সবার ডিফারেন্ট ইয়ে থাকতেই পারে। আচ্ছা, টেকনিক্স ফর প্রমোটিং অ্যাক্টিভ পার্টিসিপেশন। অ্যাক্টিভ পার্টিসিপেশনটা সবাই করছে কিনা, আপনার কাজে শুধু পড়েই যাচ্ছেন নাকি বাসায় পড়তেছেন, একটু এমসিকিউ দিলে পারতেছেন, সেটা হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশন। সেটা দেখার টেকনিকটা জানতে হবে। এতগুলো আসলে দরকার নেই, একদম ইজি ইজি 4টা মনে রাখবেন, জাস্ট বোঝানোর জন্য বললাম। আচ্ছা, রাইট 5 স্টেপস প্রসেস অফ মডেলিং, এই যে এইগুলা কিন্তু ভুলাবেন না। হ্যাঁ, স্টেপস প্রসেস অফ মডেলিং, মডেলিং দেখে এটা শুরু করে দিলেন না, আগে দেখবো মডেলিং এর কোন কোয়েশ্চেনটা আসছে, 5 স্টেপস আসছে নাকি হাউ ডু ইউ মডেল প্রফেশনাল টেকনিক্স এন্ড স্ট্র্যাটেজিস। এই যে প্রফেশনাল টেকনিক এন্ড স্ট্র্যাটেজিস কে কিভাবে মডেল করবো, এই কোয়েশ্চেনটা এটা। 5 স্টেপস অফ প্রসেস অফ মডেলিং, মডেলিং স্টেপস 5 স্টেপস কিন্তু এটা, এবং এই 5 স্টেপস আসলে 5টা সিরিয়াল বাই 5টা স্টেপ বাই স্টেপ, যেহেতু আগে পরে তো করতে হবে না, সিরিয়াল বাই 5টা স্টেপ লিখতে হবে। এটা লাগাই ফেলেন, 5 স্টেপ, এটা ইম্পর্টেন্ট। এই যে এটার পরে 5 স্টেপস, এই যেটা তারা। এখন দেখেন স্টেপ গুলা কি কি, কিভাবে মডেলিং করব। এখন যদি এত কিছু পড়ার পরে যদি আসে, এত কিছু থেকে 2টা লাইন কিন্তু এমনি মাথা থেকে চলে আসবে যে মডেলিং জিনিসটা কি, তাই না? শুধু ওই লাইনগুলোর উপর আপনার ডিপেন্ডেন্ট হতে হবে না। আচ্ছা, সিলেক্ট মডেল অফ এক্সিলেন্সি। ফার্স্টে, আগে যে মডেলটা খুব ভালো কাজ করছে এই ধরনের একটা মডেল সিলেক্ট করো, ফার্স্ট স্টেপ। আর আমি শিখবো কিভাবে, আমার যে স্ট্যান্ডার্ড, আমি শিখবো কিভাবে, আগের একটা ভালো কাজ থেকে আমি স্ট্যান্ডার্ডটা শিখবো। ডিটারমাইন হোয়াট আউটকামস ইউ উড লাইক টু অ্যাচিভ বাই হোয়েন। এটা যখন দেখলাম যে এটা খুব এক্সিলেন্ট, অমুক বছরে এক্সিলেন্ট একজন ট্রেনার, সে এক্সিলেন্ট একটা পারফরমেন্স করছে, তার মানে এটা আমার একটা স্ট্র্যাটেজি। এখন কথা হচ্ছে, এটা থেকে আমি আমার লার্নিং আউটকাম বের করলাম, যে তাহলে আমি আমার স্টুডেন্টের কাছে কি চাই। হ্যাঁ, হোয়াট আউটকামস ইউ উড লাইক টু অ্যাচিভ বাই হোয়েন। অ্যাচিভ এবং বাই হোয়েন মানে কত দিনে অ্যাচিভ করবে এবং কত দিনে। অবজার্ভ অ্যান্ড আইডিয়ালি রেকর্ড দ্য মডেল। তারপরে কি, অবজার্ভ অ্যান্ড আইডিয়ালি রেকর্ড দ্য মডেল ভিয়া ভিডিও আর আদার মিডিয়াম। তার মানে কি, আপনার কাছে একজনের ধরেন এই ধরনের একটা ইয়ে খুব ভালো লাগলো, আমি একটা সেমিনারে গেলাম, তার বক্তব্য খুব ভালো লাগলো, মডেল ধরেন সে ট্রেনার একজন, কিভাবে ট্রেনিং দেয় সে বক্তব্য দিল, তো আমার সেটা খুব ভালো লাগলো, আমি কি করলাম, আমি এইভাবে আমার ট্রেনিং গুলো আমি এইভাবে করাবো। তখন আমি সেটাকে ভিডিও করলাম। সেকেন্ড স্টেপ কি, সিলেক্ট করলাম তার এক্সিলেন্ট একটা কাজ, এরপর আমি অবজার্ভ করলাম, মানে ভালো মতো খেয়াল করলাম, এবং আইডিয়ালি রেকর্ড দ্য মডেল। রেকর্ড করলাম কেন, যাতে পরে আমি আবার ভিডিও বা আদার মিডিয়ামের মাধ্যমে দেখে আমি নিজেকে ওইভাবে গড়ে তুলতে পারি। এরপরে কি, প্র্যাকটিস দ্য স্কিল আনটিল দ্য সেম সেট অফ রেসপন্স ইজ রিসিভড। মানে কি, এরপরের ধাপ কি, এরপরে আমি যখন বুঝে গেলাম যে আমি এটাই করতে চাই, ভিডিও দেখে দেখে আমি প্র্যাকটিস করতেছি, বারবার প্র্যাকটিস করতেছি, কতক্ষণ করতেছি, যতক্ষণ এর মতো আমার, মানে ওই যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী না হচ্ছে আমার কাজ। আমার ইন্ডাস্ট্রি কি, আমার ইন্ডাস্ট্রি তো টিটিসি, ধরেন আমি টিটিসি ট্রেনার, তাহলে আমার ইন্ডাস্ট্রি টিটিসির ট্রেনিং না, টিটিসি তো আমার ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি লেভেল কি, এই যে আমি এই যে সিলেক্ট করলাম একটা, এটা ধরেন আমার লেভেল, ইন্ডাস্ট্রি লেভেল, এক্সিলেন্সি লেভেল। আমি ডু ইট নর্মালের মতো করে প্র্যাকটিস করে যাবো, যতক্ষণ না ডু ইট নর্মালের মতো হবে আমি ততক্ষণ প্র্যাকটিস করে যাবো। এরপর কি, ইউজিং ভিডিও আর আদার মিডিয়াম, ভিডিও অথবা আদার মিডিয়াম। এরপরে আমি কি করব, একজনের ভিডিও দেখে আমি নিজে প্র্যাকটিস করে শিখলাম, এবার নিজের ভিডিও নিজে করব। টেস্ট ইউর স্কিল এগেইনস্ট দ্য মডেল। এরপরে নিজের ভিডিও নিজে করে দেখবো যে উনার ভিডিও তো নিজে কিন্তু মনে হয় যে আমি খুব ভালো করছি, কিন্তু যখন নিজের ভিডিও নিজে দেখা যায় তখন কিন্তু বোঝা যায় ভালো একটার সাথে কম্পেয়ার করলে যে আমার কোথায় কোথায় গ্যাপ। সেটা আমি গ্যাপটা বের করবো, দেন টিচ দ্য স্কিল টু সামওয়ান এলস। তার মানে আমি এখানে দেখার ফলে আমি ধরেন স্কিলড হয়ে গেলাম। এরপরে আমার কাজ কি,
আমি যে স্কিলটা অর্জন করলাম সেটা আরেকজনকে শেখানো। সিম্পল। বুঝতে পারছেন সবাইটা? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাডাম। হুম। কিন্তু ইজি আছে, মানে যদি ওইভাবে গল্প বানায় বানায় পড়েন যে এটা করলাম। যেমন আমার এটা মনে থাকতো না শুরুতে, পরে আমি একটা গল্প বানাইছিলাম যে আমি একটা সেমিনারে গেছি, যাওয়ার পর আমি দেখতেছি একজনের বক্তব্য খুব ভালো লাগতেছে, তারপরে আমি কি করব, আমি সেটা ভিডিও করলাম, ভিডিও করে বাসায় আনলাম, এনে আমি নিজে নিজে প্র্যাকটিস করলাম, বারবার বারবার প্র্যাকটিস করে তার মতো হওয়ার চেষ্টা করলাম। এরপরে যখন আমি আমার নিজের একটা ভিডিও বানালাম, বানায় দেখলাম যে আমি আসলে তার মতো করে বক্তৃতা দিতে পারতেছি কিনা। তারপরে যখন আমি শিখে গেলাম তখন আমি অনেক স্টুডেন্টের সামনে দাঁড়ায় বক্তৃতা দিচ্ছি। হ্যাঁ, এইভাবে আমি নিজে নিজে একটা গল্প বানায় মনে রাখছিলাম। আচ্ছা। ম্যাম, এটা তো সিরিয়ালে লিখতে হবে না? সেম হ্যাঁ, টু সিরিয়াল। সেম। হ্যাঁ, হ্যাঁ। কাজটা কিন্তু সিরিয়ালি, আপনি একটার উপরে আরেকটা কিন্তু এমনি তো দেখেন আসে না, তাই না? যেমন আপনি তো নিজের ভিডিও কখন করবেন, যখন আপনি প্র্যাকটিস করে স্কিলড হবেন। একজনের ভিডিও দেখে আপনি তো নিজে প্র্যাকটিস না করলে কিসের ভিডিও করবেন, তাই না? তো এটা কিন্তু সিরিয়ালি আসে টার্মগুলো। আচ্ছা। Can you be certain your work goals and plans are in accordance with organizational requirement? আচ্ছা, এই কোশ্চেনটার অর্থ বোঝাচ্ছে যে তুমি কিভাবে বুঝবে যে তোমার গোল এবং প্ল্যান গুলো অর্গানাইজেশনে গোল এবং প্ল্যান গুলোকে মিট করছে কিনা। ওকে, এর আগে আমরা কি পড়ছি ওই কোশ্চেনের সাথে গুলাবেন না। এর আগে আমরা পড়ছি যে অর্গানাইজেশনে গোলস এবং স্ট্র্যাটেজি কি কি এগুলো পড়ছি। হ্যাঁ, মডেলিং পড়ছি, অর্গানাইজেশনে যে গোলস এন্ড স্ট্র্যাটেজি পড়ছি। এখন এই কোশ্চেনের সিকোয়েন্স ধরো ওইটা আসলো যে এগুলো তো আমার গোলস এন্ড স্ট্র্যাটেজি, কিন্তু এগুলো আমি অর্জন করছি কিনা আমি তো জানলাম, এগুলো আমি প্র্যাকটিসও করলাম, ট্রাইও করলাম, কিন্তু আসলে অর্জন হয়েছে কিনা সেটা আমি কিভাবে জানবো? এই কোশ্চেনটা হচ্ছে এটা। ওকে, এটা আমি কিভাবে নিজেকে যাচাই করব? ফার্স্টে হচ্ছে আমার যারা কাস্টমার, মানে আমার যারা ট্রেনিং, তাদেরকে আগে জিজ্ঞাসা করব। ওই যে ইভালুয়েশন ফর্ম দিয়ে ধরেন যাচাই করলাম যে আমার ক্লাস কেমন হয়েছে। এটা কিন্তু আপনাদের সাইফুল স্যার করে, খেয়াল করছেন? উনি একটা ক্লাস নেওয়ার পরে আবার ওই যে পোল বানায়, তারপরে গুড, ব্যাড, মাঝখানে মিডিয়াম এরকম করে দেয় সেলফ ইভালুয়েশনের জন্য। তো এটা হচ্ছে আমার কাস্টমার কমপ্লেন, কাস্টমারের কমপ্লিমেন্টটা নিলাম। রিস্ক আইডেন্টিফিকেশন, এরপরে কাস্টমার ধর অনেস্ট রিভিউ, আপনারা তো সবাই গুড গুড দেন, কেউ একজন ধর অনেস্ট রিভিউ দিল যে ম্যাডাম এই কথাগুলো আপনার ভালো লাগছে, বাট ওই জায়গাটা আমি বুঝি না, ওইটা আপনি ভালো পড়ান না। এরকমও তো দু একটা থাকতে পারে যে না আপনার এই জায়গাটা ভালো লাগে না, এরকম কমেন্ট আসতে পারে না? তো সেটা হবে আমার রিস্ক। তো আমি তখন ওই রিস্কটা আইডেন্টিফিকেশন করব। এরপরে কি কোয়ালিটি অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এরপরে আমি যখন বুঝলাম আমার প্রবলেম এখানে, আমি সেটা সলভ করে ফেললাম এবং কন্টিনিউয়াসলি নিজেকে ইমপ্রুভ করলাম। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি, ক্লায়েন্ট সিলেকশনটা একটা বড় বিষয়। এথিক্যাল স্ট্যান্ডার্ডস, আপনার এথিক্স আর তার এথিক্স ঠিক আছে কিনা, এইগুলোর মাধ্যমে আমরা এখানেও ওই একই কথা 4-5টা মনে রেখে লিখে দিব। আচ্ছা, আমাদের এখানে দুইটা সেলস সেট আছে, একটা শেষ। এটা সবাই বুঝছেন নাকি আরেকবার বলবো? না ম্যাডাম, বুঝছি। সহজ না, একই রকম। আচ্ছা, ইনফরমেশন শিট 2, এইটাতে আমার কোয়েশ্চেন গুলো দেখেন, এটা একটু ইম্পর্টেন্ট। হাউ ক্যান ইউ অ্যাসেস ইউর স্কিলস, determine the impact of change and identify future career opportunities? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, এই জিনিসগুলো একটু রিডিং করবেন, নিজেরা একটু দাগায় রাখেন, রিডিং করে বোঝার চেষ্টা করবেন, না বুঝলে পরে জিজ্ঞাসা করবেন। বুঝাচ্ছে আপনারাই পড়েন, তাহলে একটু পড়ার অভ্যাস হবে। তারপরে হাউ ক্যান বি সার্টেন ইউর ওয়ার্ক গোলস এন্ড প্ল্যানস আর অ্যাকর্ডিং টু, যেটা পড়লাম এখন, এটা ইম্পর্টেন্ট। এটা শেষ। এরপরে হচ্ছে এই যেটা মডেল, সরি। আচ্ছা, এই যে কোয়েশ্চেন গুলা দেখেন, অন্যগুলো এত হেভি থাকে, আমি এগুলা ধরে ধরে দেখানোর টাইম পাই না, একটু টাইম পাইছি বলি। মডেল প্রফেশনাল টেকনিক স্টাডি, এখানে যে কোয়েশ্চেন গুলো থাকে এগুলা কিন্তু হুবহু তুলে তুলে দেয়, এগুলো কিন্তু বেশি আসে। ঠিক আছে, প্রফেশনাল এই যে মডেল তৈরি করো, প্রফেশনাল এই টাইম ম্যানেজমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে এক্সাম্পল অফ মডেলিং, এখানে আবার একটা কোয়েশ্চেন দিছে, এক্সাম্পল এক্সাম্পল সহ দিছে, দেখছেন? মডেলিং কি, কিভাবে কিভাবে কি কি দিয়ে করতে পারি। আনসার টু 5 স্টেপস, এই যে খুব ইম্পর্টেন্ট 5 স্টেপস,
এগুলা ওইটা পড়ার পরে এগুলা নিজেরা নিজেরা ওই যে ওখানে খালি জায়গা থাকে না, আনসার দেখে দেখে হলেও লিখবেন এখানে নিজেরা নিজেরা। কোয়েশ্চেন দিয়ে এটা তো আনসার, কোয়েশ্চেন নিচে খালি জায়গা থাকে ওখানে লিখবেন। আচ্ছা, এরপরে কি, কোনটা পড়াইলাম? আচ্ছা, আমি এখানে চলে যাই। Can you assess your skill, determine the impact of change and identify future career opportunity? তোমার ফিউচার ক্যারিয়ারের কি অপরচুনিটি আছে এটা বোঝার জন্য নিজের স্কিলটা কিভাবে যাচাই করবে। ওকে, কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেনই বেশি আসে। বাই আস্কিং আদার্স ফর ফিডব্যাক, প্রশ্নটাকে বুঝছেন? হাউ ক্যান ইউ অ্যাসেস ইউর স্কিলস, ডিটারমাইন দ্য ইম্প্যাক্ট অফ চেঞ্জ অ্যান্ড আইডেন্টিফাই চেঞ্জ। প্রথম কথা হচ্ছে চেঞ্জ, যেমন এটা একটা উদাহরণ দেই, এই যে আমাদের সিভিলিয়াম গুলো এখন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আমরা কিন্তু একটা চেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছি। এখন এই চেঞ্জ সিভিলিয়ামটা আমি পড়াতে পারবো কিনা, আমি কিভাবে আমার স্কিলটা সেক্ষেত্রে যাচাই করব? উদাহরণ দিয়ে বোঝেন, ইজি লাগবে। এবং আইডেন্টিফাই ফিউচার ক্যারিয়ার, এবং সেইটাকে ফিউচারে আবার পড়ায় আমি কি আমার ক্যারিয়ারকে সুগঠিত করতে পারবো কিনা। তো সেই জিনিসটাই এখানে বোঝাচ্ছে, কিভাবে তুমি নিজেকে চেঞ্জ একটা এনভায়রনমেন্টে মানাবে অথবা নিজের মানে স্কিলটা আইডেন্টিফাই করবে। বাই আস্কিং আদার্স ফর ফিডব্যাক, প্রথমে আমি যেটা করব, আমি নিজের ভালো মন্দ নিজে আমি বুঝি না, সো আমি আরেকজনকে আস্ক করব যে শুনবে আমার পড়ানো। অ্যান্ড আইডেন্টিফাই ইউর ফিউচার ক্যারিয়ার অপশন, ফিডব্যাক যখন দিবে তখন তো আমাকে ভালো মন্দ বলবে, তখন আমি বুঝবো যে আমাকে কোন দিকে আগাইতে হবে ক্যারিয়ারে। দেন ইন consultation with the organization, trainer can start putting together your professional development plan. ইওর না দিয়ে এটা মাই দিবেন, মাই। আচ্ছা, প্রথমে ফিডব্যাক নিব, নিয়ে নিজের ফিউচার ক্যারিয়ার অপরচুনিটিসটা বুঝবো যে আমার এই সেক্টরে ক্যারিয়ার ভালো হতে পারে, আমি আমি এটা পড়াই ভালো। দেন ইন কনসিডার উইথ অর্গানাইজেশন, এরপরে কি কনসালটেশন উইথ অর্গানাইজেশন, এরপর অর্গানাইজেশনের সাথে আমি যে অর্গানাইজেশনে কাজ করতেছি তার সাথে কনসাল্ট করব। ট্রেনার ক্যান স্টার্ট পুটিং টুগেদার প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান, এরপরে আমি আমার প্রফেশনাল ডেভেলপমেন্ট করার জন্য আমার আরো কোনো কোর্স করা লাগবে কিনা, বা এটার জন্য আমাকে আরেকটু সময় দিয়ে কিছু শিখতে হবে কিনা, সেই প্ল্যানটা আমি তৈরি করব। তাহলে এই প্ল্যানটা তৈরি করা আমার মূল কাজ, এই স্কিল অর্জন করার জন্য চেঞ্জ সিচুয়েশন। সেটার জন্য আমি কি কি করতেছি, আরেকজনকে জিজ্ঞাসা করতেছি, এরপর আমার ক্যারিয়ার অপরচুনিটিটা আমি নির্ধারণ করতেছি, এরপর অর্গানাইজেশনের সাথে আমি কনসাল্ট করতেছি, তারপরে কি করতেছি, আমার প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যানটা করতেছি। বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার সবাই? জি ম্যাম। কত পেজে আছে দাগাইতে জি পারছেন? ম্যাম। কত পেজে আছে? এটার পেজ নাম্বার উল্লেখ করলে ভালো হয়, পেজ নাম্বার পাশে যদি দিয়ে দিতেন স্লাইডের পাশে। এই যে আমি দেখাই দিচ্ছি, এখানে দেখেন, এই যে এটা, এই যে হাইলাইট গুলাই দেখবেন, এইটা পড়াইছি না, এটা পড়াই নাই। অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল স্কিল নলেজ, এটা অত আসে না। এই যে এটা পড়াইছি, হ্যাঁ এটা আসে। হোয়াট স্কিল ডু ইউ হ্যাভ নাও, হোয়াট স্কিল ডু ইউ নিড নাও, এটা ওই যে মাইনাস করে বের করা ওরকম। এখান থেকে আমি ওই যে দুইটা পয়েন্ট বানাই দিচ্ছি, হ্যাঁ এটা পড়লেও এই কোশ্চেনের আনসার বের করতে পারবেন যে কিভাবে আমি এটা করব। আমি আমার মানে সামারি করে আমি মেজর যে দুইটা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে সেই দুইটা পয়েন্ট আমি বানাই দিচ্ছি পুরোটা পড়ে। আচ্ছা, এখানে এগুলো আসে জব ফাংশন গুলা, ট্রেনিং এন্ড জব ফাংশন, জবের ফাংশন কি কি, এটা ট্রেনিং এন্ড ফ্যাসিলিটেটিং, এগুলোর স্কিল গুলো একটু পড়বেন, এটা দাগায় রাখেন, রিডিং পড়বেন। টাইম তো আছে, একটু পড়াই দিই, আর কয়টা আছে? বেশি নাই, দুই তিনটা স্লাইড আছে। আচ্ছা, ইভালুয়েটিং ফিডব্যাক, এইটা দাগান সবাই, জব ফাংশন এভাবে দাগায় রাখেন। জব ফাংশন, আপনার জবের ফাংশন কি কি? ট্রেনিং এন্ড ফ্যাসিলিটেটিং, প্রথম ফাংশন কি আপনার ট্রেনিং দেওয়া, এবং তাদের ফ্যাসিলিটি গুলা দেওয়ার কথা সরকার থেকে আপনাকে দিছে ট্রেনার হিসাবে, সেই ফ্যাসিলিটি গুলা দিবেন। অ্যাসেসিং, তারপরে কি তাদেরকে অ্যাসেসমেন্ট নিবেন। বিল্ডিং রিলেশন, অ্যাসেসমেন্টের পরে ভুলে যাবেন না, তাদের সাথে একটা সম্পর্ক বজায় রাখবেন। দেন মার্কেটিং, তাদের মাধ্যমে মার্কেটিং করবেন।
এই অ্যাসেসমেন্টটা দিয়ে আমার অর্জন হয়েছে ভালো, আমি ভালো কাজ করতেছি বাইরে, এভাবে প্রমোট করবেন। এটা হচ্ছে সিস্টেম, একজন ট্রেনারের উচিত এইভাবেই কাজ করা। জবের ফাংশন গুলা এগুলা। জব ফাংশন কি কি, হোয়াট ইজ রাইট সাম জব ফাংশন অফ ট্রেনার দিলে এই পয়েন্ট গুলা জাস্ট লিখে দিন, ঠিক আছে? And এখানে আছে যে স্কিল আছে, একটা ট্রেনারের স্কিল কি কি, অ্যাসেসরের স্কিল কি কি, অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি টুল, এগুলো আপনি রিডিং করলে এমনি বুঝতে পারবেন। রিলেশনশিপ বিল্ড করার জন্য কি করবেন, নেটওয়ার্কিং করবেন, আইডিয়া শেয়ার করবেন, মনিটরিং এ পেয়ার সিলেক্ট করে মনিটর করবেন। ওকে, ইউজিং টেকনোলজি, ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড থাকবেন, টিম ওয়ার্ক করবেন রিলেশনশিপ ভালো করার জন্য। এটা একটু রিডিং করে মনে রাখতে পারেন। আচ্ছা, এরপর কি, আইডেন্টিফাইং ফিডব্যাক ফর কলিগস এন্ড ক্লায়েন্টস এন্ড পার্সোনাল, এই যে এটা ইম্পর্টেন্ট, এটা দাগান। পেজ নাম্বার কত, 23, এটা ইম্পর্টেন্ট দাগান। স্মার্ট পোস্ট এখনো পড়াই নাই। আচ্ছা, আইডেন্টিফাইটা দাগান। ফিডব্যাক মে ইনক্লুড, একটা ফিডব্যাকে কি কি থাকে, এই জিনিসটা কিন্তু আমরা ফিডব্যাকের মধ্যেও পড়ছি। সেই কোশ্চেনটা কিন্তু আবার ওখান থেকেও পড়তে পারেন, এখান থেকেও পড়তে পারেন, যে একটা ফিডব্যাকে কি কি থাকে, ফর্মাল আর ইনফর্মাল পারফরমেন্স, অবটেইনিং কমেন্টস ফর সুপারভাইজার কলিগ, অবটেইনিং কমেন্টস ফর ক্লায়েন্টস, ইউজিং পার্সোনাল রিফ্লেক্টিভ বিহেভিয়ার স্ট্র্যাটেজিস, অ্যাপ্লাইং রুটিন অর্গানাইজেশনাল মেথড। এই যে এইগুলা ইজি আছে। অবটেইনিং কমেন্ট ফ্রম সুপারভাইজার একটা দিলেন, অবটেইনিং কমেন্ট ফ্রম কলিগ একটা দিলেন, অবটেইনিং কমেন্ট ফ্রম ক্লায়েন্ট একটা দিলেন। হ্যাঁ, এদের কাছ থেকে কমেন্ট নিয়ে আমি ফিডব্যাকটা পেতে পারি। ফর্মাল আর ইনফর্মাল পারফরমেন্স অ্যাপ্লায়েন্স এগুলো দিলেন। আচ্ছা, এরপরে হচ্ছে হাউ উড a TVT trainer taking advice on personal development plan from relevant personnel, এইটা বেশি আসে, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা রেড কালার দিয়ে দাগানো, এটা 3 স্টার দিয়ে রাখেন। ট্রেন পার্সোনাল প্র্যাকটিস, প্র্যাকটিসিং ইন চেঞ্জ, এটা একটু দাগায় রাখেন, একবার একটু পরে রাখবেন। ইন্ডাস্ট্রির সাথে রিলেশনশিপ করা, কাস্টমাইজিং ট্রেনিং, তারপর ট্রেনিং নেওয়া, অ্যাসেসমেন্ট সার্ভিস, ট্রেনিং এবং অ্যাসেসমেন্ট সার্ভিসের উপর আপনি নিজেও ট্রেনিং নিবেন, ডেলিভারি কোয়ালিটি আউটকাম ফর টিভি প্রোগ্রাম, একটু করে রাখবেন এটা। আচ্ছা, বেশি ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে এই যে এটা 3 স্টার দিয়ে রাখেন। এখান থেকে এই সিভিলিয়াম থেকে এই কোশ্চেনটা স্মার্টটাই বেশি আসে, মানে খুব বেশি আসে এই দুইটা। এই যে সিকিং অ্যাডভাইস ফ্রম পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যান ফ্রম রিলেভেন্ট পার্সোনাল, পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যানের জন্য আপনি অ্যাডভাইস নিবেন কোন কোন পার্সোনাল থেকে, কারণ কোন কোন মানুষের কাছ থেকে আপনি নিতে পারবেন এই অ্যাডভাইসটা। 24, পেজ নাম্বার 24, দেখেন মানুষগুলো কে কে আমি এখানে লিখে দিচ্ছি সহজ করে আরো। আইডেন্টিফাইড স্কিল গ্যাপ, আচ্ছা সরি, হাউ ক্যান ইউ, হাউ কোন কোন না, হু না, হাউ, হাউ বলছে মানে কিভাবে, কিভাবে আপনি পার্সোনাল, এখানে পার্সোনালটা কে, পার্সোনাল হচ্ছে ওই যে যেসব পার্সন আপনাকে ফিডব্যাক দিবে আর কি, অ্যাডভাইস দিবে যে আপনার এই ডেভেলপমেন্ট প্ল্যানটা ঠিক আছে কিনা। ওকে, সেই মানে আপনার থেকে যারা একটু অভিজ্ঞ হবে সেই পার্সোনাল গুলাকে বোঝাচ্ছে। বলতেছে হাউ ক্যান, কিভাবে এইগুলো আপনি ফিডব্যাক নিবেন। আইডেন্টিফাইড স্কিল গ্যাপস ইভ্যালুয়েট, প্রথমে হচ্ছে একই কথা দেখেন বারবার, আইডেন্টিফাইড স্কিল গ্যাপস, প্রথমে আমি স্কিল গ্যাপটা নির্ধারণ করব। ওয়ার্ক এন্ড পার্সোনাল ক্যারিয়ার অবজেক্টিভ, ওয়ার্ক এন্ড না অন, আচ্ছা ওয়ার্ক এন্ড পার্সোনাল ক্যারিয়ার অবজেক্টিভ, কাজ করব এবং নিজের পার্সোনাল ক্যারিয়ারের একটা অবজেক্টিভ নির্ধারণ করব। অবজেক্টিভ মানে কি, গোল, আমার ক্যারিয়ারের গোলটা কি সেটা নির্ধারণ করবো। আইডেন্টিফাইড এরিয়াস রিকোয়ারিং ডেভেলপমেন্ট, তারপরে প্রথমে আমার গ্যাপটা নির্ধারণ করলাম, এরপরে আমার গোল নির্ধারণ করলাম, এরপরে এই গোলটাতে পৌঁছানোর জন্য আমার এই গ্যাপ কমানোর জন্য আমাকে কি কি জানতে হবে, এই যে রিকোয়ারিং ডেভেলপমেন্ট, আমাকে নিজেকে কি কি জিনিসে ডেভেলপ করতে হবে সেটা জানতে হবে। এরপর কি, লার্নিং অপরচুনিটিস, এরপর সেই জিনিসগুলো আমি কিভাবে কিভাবে জানতে পারি। হ্যাঁ, সেই জিনিসগুলো আমি কিভাবে কিভাবে জানতে পারি, কোনো ট্রেনিং করে, কোর্স করে, নাকি কোনো কাজ দেখে, সেটা আমি আইডেন্টিফাই করবো। দেন রিলেভেন্ট ওয়ার্ক অ্যাক্টিভিটিস প্রজেক্ট, তারপরে এই ধরনের ওয়ার্ক অ্যাক্টিভিটিস এবং প্রজেক্টের সাথে আমি নিজেকে যুক্ত করে আমি আগে শিখবো নিজে। লিঙ্কস টু অর্গানাইজেশনাল ট্রেনিং নিডস, দেন আমি অর্গানাইজেশনাল যে ট্রেনিং আছে সেটার সাথে আমি এই জিনিসগুলো লিঙ্ক করে দিব। তো এটা যদি আসে পার্সোনাল, এটা আমার এই যে লাস্টটা মনে থাকতো না, আমি 5টা পড়ছিলাম ভালো মতো, এই জিনিসগুলো আসলে খুব গোলায় যায় অন্যগুলোর সাথে।
তো এই পার্সোনালের কোয়েশ্চেনটাতে আপনি এটা কিভাবে মনে রাখতে পারেন, এটা একটা গল্পের মাধ্যমে আপনি মনে রাখতে পারেন। যে প্রথমে ধরেন আপনি হচ্ছে একটা নতুন ট্রেনার, তো আপনি প্রথমে যে থতমত খেয়ে গেছেন, কি করব আমি জানি না, আমার কি প্রবলেম। পরে আপনি যখন ভিডিও টিডিও নিজের ধরেন বানায় আনছেন, আনার পরে আপনি নিজের স্কিল গ্যাপটা দেখলেন যে এই জায়গাটা আমার গ্যাপ আছে, এটা হচ্ছে না। তারপরে কি করলেন, এই জায়গাটা আমার গ্যাপ আছে ভালো কথা, কিন্তু আমি আসলে কি রকম চাই সেটা আমি খুঁজে বের করলাম, ক্যারিয়ার অবজেক্টিভ বের করলাম। এরপরে কি দেখলাম যে আমার এই অবজেক্টিভের সাথে এই স্কিলের পার্থক্যটা কতটুকু, আমার যে স্কিল গ্যাপ সেটা মানে কি বলে, কিভাবে আমি ইয়ে করবো। আইডেন্টিফাইড এরিয়াস রিগার্ড ডেভেলপমেন্ট, মানে আমার এই গ্যাপের এরিয়া গুলা আমি অবজেক্টিভের সাথে যখন এটা বিয়োগ করলাম, আমার ডেভেলপমেন্ট এরিয়াটা বের হয়ে গেল। লার্নিং অপরচুনিটি, এরপরে তো আমি বুঝলাম আমার প্রবলেম কোথায়। তারপরে আমি সেটা খুঁজলাম যে কোথায় গেলে আমি আমার এই দুর্বলতা কাটাতে পারবো, কোনো আমার প্রফেশনাল ইয়ে কি বলে, প্রফেশনাল কোথাও প্রফেশনাল হিসেবে আমাকে তো ট্রেনিং দিবে কিনা। তবে সেই প্রফেশনাল ট্রেনিংটা আমি নিলাম, রিলেভেন্ট ওয়ার্ক করলাম, করার ফলে অ্যাক্টিভিটিস প্রজেক্ট এগুলো করে আমি নিজেকে আপগ্রেড করলাম, দেন আমি অর্গানাইজেশনের সাথে লিঙ্ক করে নিজের কাজটাকে এনহ্যান্স করলাম। ঠিক আছে, এইটা আর ওই যে একটা দিচ্ছি 5টা পয়েন্ট, ওই 2টা জিনিস এভাবে স্টেপ বাই স্টেপ এভাবে মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইভ্যালুয়েশন এন্ড ফিডব্যাক, ডিফারেন্ট পারফরম্যান্স, এখানে ইভ্যালুয়েশন ফিডব্যাক নিয়ে আবার কথা বলতেছে, এগুলো তো আপনারা পড়ছেনই। সিলেবাস মেথড, এই যে কিছু মেথডের কথা বলছে, ইভ্যালুয়েশন ফিডব্যাকের মেথড গুলা, পিআর টু টিম অ্যাসেসমেন্ট, এখানে যারা যে ইভ্যালুয়েশন ফিডব্যাক ওখানে এইসব মেথড ইউজ করতে পারেন, ফর্মাল অ্যাপ্রাইজাল আছে, এগুলো দরকার নাই। এই যে দরকার হচ্ছে এইটা, এইটা সুন্দর মতো এরকম টিক দিয়ে 4 5 4 দেন 5 দেন, 4টা বা 5টা স্টার দিয়ে রাখেন। এটা পেজ নাম্বার 25, পেজ নাম্বার 25, স্মার্ট গোলস। এই যখন হচ্ছে অ্যাসেসর আপনাকে ধরেন ওরালে জিজ্ঞাসা করলো হোয়াট ইজ স্মার্ট গোলস বা স্মার্ট ফুল মিনিং বলো, তখন ওই যে ওইগুলার মতো আমরা এর আগে পড়ছি যেগুলা, কি কি পড়ছি, লার্নিং ডোমেইনস যেমন ঠোঁটস্থ মুখস্থ থাকতে হবে, স্মার্ট, আরেকটা হচ্ছে কি পড়লাম, সোলার, এগুলা পরে সব লিখবেন এক জায়গায় এই জিনিসগুলা। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু খুব ওরালে ধরে। স্মার্টের কি, এস ফর কি, অথবা মাঝখান থেকে ধরলো বলো তো স্মার্টের টি ফর কি, হ্যাঁ এভাবে ধরে। ওরাল ধরবে তার মানে তো বুঝতে পারতেছেন এটা আপনাকে ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে। এস ফর স্পেসিফিক, আপনার গোলটা হতে হবে স্পেসিফিক, প্রথম কথায় বলছিল কিন্তু যে স্পেসিফিক গোল হতে হবে। মিজারেবল, মিজারেবল মানে আপনার গোলটা মাপা যায়, মিজারেবল গোল, লার্নিং আউটকামে আমরা মিজারেবল করছি না, ওই ধরনেরই আর কি জিনিসটা। মিজারেবল না ইনফিনিটি গোল দিলেন, এত গোল যেটা আর মাপাও যাচ্ছে না, ধরাও যাচ্ছে না, ছোঁয়াও যাচ্ছে না, শেষও করা যাবে না, এত গোল হওয়া যাবে না, এটা মিজারেবল হবে। এবং সাথে সাথে অ্যাচিভেবল, ইললজিক্যাল কল্পনাতীত কোনো গোল আপনার হওয়া যাবে না। এই যে আনরিয়ালিস্টিক ডিমান্ড অফ ইয়োর সেলফ, মানে আপনার গোল এমন হওয়া যাবে না যেটা আনরিয়ালিস্টিক, বাস্তব জীবনে অর্জন করা সম্ভব নয়। And remember to take account of others' demand on your time and factor may achieve অ্যাচিভমেন্টের উপর এটার একটা ইয়ে, যেমন আমার গোল আমি এত বিশাল সিলেক্ট করলাম যে আজাইরা জিনিস পড়ায় পড়ে আমি সময় নষ্ট করে ফেললাম, যার কারণে আমার ইফেক্টিভ টাইমের মধ্যে আমার মূল জিনিসগুলো আমি পড়াতে পারলাম না ধরেন। হ্যাঁ, সো এটা অ্যাচিভেবল করতে হবে। এটা আপনাদের যেমন কি বলে অ্যাসেসমেন্টটা অ্যাচিভেবল হয়নি, কারণ এটা আসলে অ্যাচিভেবল হওয়া টাফই ছিল, এত কম সময় এভিডেন্স ইয়ে করে এটা সম্ভব না। তো আমার গোলটা হতে হবে অ্যাচিভেবল, এই সময়ের মধ্যে আসলে অ্যাচিভ করা পসিবল কি না। দেন কি রেলেভেন্ট বা রিয়েলিস্টিক, রেলেভেন্ট কি, রেলেভেন্ট বা রিয়েলিস্টিক এই এই ধরনেরই কিছুটা। রিয়েলিস্টিক মানে কি বাস্তবসম্মত, আর রিলেভেন্ট দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, রেলেভেন্টও হয় রিয়েলিস্টিকও হয় আর্ট দিয়ে। রেলেভেন্ট মানে কি, মানে আপনি যে কাজটা করবেন সেটার সাথে হ্যাঁ সঙ্গত, সঙ্গত মানে কি বলে সম্পর্কযুক্ত, যে কাজ আপনি করতেছেন তার সাথে এই জিনিসটা যে গোলটা তার সম্পর্ক। হ্যাঁ একটার সাথে একটা রিলেটেড থাকে। হ্যাঁ হ্যাঁ, সম্পর্কটা থাকতে হবে, কি রিলেভেন্ট হতে হবে।
মানে আপনি করতেছেন একটা টপিকের কাজ কিন্তু আপনার গোলটা অন্য টপিকের, তা তো হতে পারে না। রিলেভেন্ট ফিল্ডের রিলেভেন্ট কাজ হতে হবে। আর কি রিয়েলিস্টিক, বাস্তবসম্মত হতে হবে। এনি গোল শুড বি অ্যালাইন্ড উইথ ইউর ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিস অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ওন, মানে নিজের রেসপন্সিবিলিটির মধ্যেও যে কোনো গোল সেটা রিয়েলিস্টিক হতে হবে। এমন একটা গোল, এমন একটা রেসপন্সিবিলিটি নিলেন যেটা আপনার দ্বারা সম্ভব না, এই ধরনের আনরিয়েলিস্টিক ইয়ে করা যাবে না গোলস। আর কি টাইম রেফারেন্সড, টাইম রেফারেন্স মানে কি, সময় অনুযায়ী কাজ করা। 1 বছরের গোল নিছেন, 1 বছরে শেষ করতে হবে। 3 মাসের কোর্স 3 মাসেই শেষ করতে হবে, এরকম। ঠিক আছে, দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলা কিন্তু আসলেই ইম্পর্টেন্ট। এই জিনিসটা কি আপনার একটা মানে ট্রেনার বা অ্যাসোসিয়েট হিসেবে জানার দরকার আছে না? দেখেন এটা কিন্তু জানা আসলে খুব প্রয়োজন। এইগুলা যদি মনে না থাকে ঘরে বিশাল বিশাল করে টাঙায় রাখবেন লিখে, অথবা এই যে এগুলা আছে এরকম করে এইভাবে মনে রাখতে পারেন। মিজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক টাইম, এগুলো এরকম ঠোঁটের আগায় থাকতে হবে, স্পেসিফিক, মিজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক টাইম। স্মার্ট মানে এটা। ঠিক আছে, এটা এখন কিভাবে কিভাবে কোশ্চেন করতে পারে, ফুল অ্যাব্রিভিয়েশন দিতে পারে, এক্সপ্লেন স্মার্ট গোলস, তখন আপনাকে পুরাটা এভাবে লিখতে হবে। সবকিছু না হলেও স্পেসিফিক, মিজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট আর রিয়েলিস্টিক টাইম রেফারেন্স, এই কথাটুকু অন্তত লিখতে হবে। এই যে এখন দেখেন একটা এক্সাম্পল দেখলে বুঝবেন যে আমরা কেন স্মার্ট গোলটা পড়লাম। ইমপ্রুভ পিপল ম্যানেজমেন্ট স্কিল বাই কমপ্লিটিং এনশিওর টিম এফেক্টিভনেস কোর্স। আচ্ছা, এস ফর প্রথমে কি ছিল, স্পেসিফিক, মানে আমার গোলটা হতে হবে স্পেসিফিক। এখানে কি স্পেসিফিক হয়েছে? দেখেন, ইমপ্রুভ পিপল ম্যানেজমেন্ট স্কিলস, আপনাকে যে কাজটা দিয়েছে সেটাতে আপনাকে পিপল ম্যানেজমেন্ট স্কিল অর্জন করাতে হবে। এনশিওর টিম ইফেক্টিভনেস কোর্স, হ্যাঁ, টিম ইফেক্টিভনেস একটা কোর্স, সেই কোর্সের মাধ্যমে আপনাকে তো স্পেসিফিক করে বলে দিচ্ছে যে পিপল ম্যানেজমেন্ট স্কিল আপনাকে বাড়াইতে হবে। তো এই গোলটা অবশ্যই স্পেসিফিক। এরপরে কি মিজরেবল, দেখি মিজরেবল কিনা। কমপ্লিট দ্য কোর্স and the end of the year assess my own skills have improved. ওকে, মানে কোর্সটা কমপ্লিট করব এবং বছরের শেষে, তার মানে এখানে মিজরেবল করতেছে কি 1 বছরের মধ্যে সে কাজ করবে এবং সেটা বছরের শেষে সে শেষ করবে এবং দেখবে তার স্কিল বাড়ছে কিনা। আচ্ছা, অ্যাচিভেবল, দেখি অ্যাচিভেবল কি, দা কোর্স ক্যান বি কমপ্লিটেড ওভার 1 নাইট, এ উইক অর 10 উইকস, মানে কোর্সটা এমন যেটা 1 সপ্তাহে অথবা 10 সপ্তাহে কমপ্লিট করা পসিবল না, ওভারনাইট তো ইম্পসিবল। তো এটা হুইচ আই ক্যান ফিট ইন, যেটাতে আমি নিজেকে ফিট করতে পারি। তো এটা অ্যাচিভেবল হলো কিনা দেখাটা জরুরি। এরপরে কি রিয়েলিস্টিক, দ্য কোর্স ইজ রেলেভেন্ট টু হোয়ার আই ওয়ান্ট টু গো ইন দ্য ফিউচার, এমন একটা কোর্স করলাম যেটা আমার সাবজেক্ট কাজ রিলেটেড না এবং ফিউচারে এটা দিয়ে আমি কোনো কাজও করব না, তাহলে আমি সেই আনরিয়েলিস্টিক প্রজেক্টটা বা সেই কোর্সটা আমি কেন করব? আমি সেটাই করব যেটার উপর আমার অভিজ্ঞতা, মানে আগের হয়তো কোনো অভিজ্ঞতা আছে, অথবা অভিজ্ঞতা নেই আমার ইন্টারেস্ট আছে, অথবা এইটা শিখে আমি কোনো একটা সেক্টরে পার্টিকুলারলি একটা কাজ করতে চাই, অথবা আমি বিদেশে যে কোনো একটা জায়গায় এই কাজটা করতে চাই। তো আমার গোলটা সেট করে আমি কোর্স করব, আননেসেসারি কোর্স করে করে লাভ নাই। আচ্ছা, এরপরে টাইম, দ্য কোর্স ইজ সেট ফর জুলাই টু মিড সেপ্টেম্বর, মানে এই কোর্সটা জুলাই টু মিড সেপ্টেম্বরে সেট করা হয়েছে। তো এই যে টাইম ফ্রেমটা দিয়ে দিচ্ছে, দিস ইজ এ শর্ট টার্ম গোল। আচ্ছা, স্মার্ট গোলস সবাই ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পারছি। জি হ্যাঁ ম্যাম, ম্যাডাম। আলহামদুলিল্লাহ। এটা কিন্তু কেউ না বুঝে হ্যাঁ বলবেন না, খুব ইম্পর্টেন্ট। কিছু যদি না বুঝেন আবার বলেন, আবার বলতেছি। খুব হ্যাঁ না সহজ, বুঝছেন না? খুব সহজ আবার খুব ইম্পর্টেন্ট। ডেভেলপ এ পার্সোনাল প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান, এটা স্টার দেন দাদা, এই কোয়েশ্চেনের মতো করেই দেওয়া থাকে যেগুলো ইম্পর্টেন্ট। দেখেন কি সুন্দর করে আনসার গুলা দিচ্ছে। এই যে স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান, এটা করলেই বোধহয় আমাদের শেষ। না, আরেকটা আছে, ফ্রিটা আছে। আজকে যে পেজে আমি আগাইলাম না, মানে পেজ বলতে মানে যে স্পিডে, বেসিক্যালি এই স্পিডে এতটুকু করে যদি আপনাদের পড়াইতাম, প্রতিদিনের পড়া, মাঝখানে একদিন গ্যাপ দিতাম, দ্যাট উড বি
পারফেক্ট। বাট আপনাদের সময়টা খুবই কম ছিল জন্য আমাদের একটু দ্রুত আগাইতে হয়েছিল। ওকে, আচ্ছা, ডেভেলপ এ পার্সোনাল প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান। পার্সোনাল প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান কিভাবে ডেভেলপ করব, আউটলাইন। আউটলাইন গুলো কি কি? ক্যারিয়ার গোলস, আমার ক্যারিয়ারের গোল কি কি। দেন কম্পিটেন্সিস টু বি ডেভেলপড, আমাকে কি কি কম্পিটেন্সি অর্জন করতে হবে। আচ্ছা, এটা আপনি কিভাবে মনে রাখবেন আমি বলি। প্রথমে কোশ্চেনটা আগে মুখস্থ করবেন, কোশ্চেন মুখস্থ করাও জরুরি যে কোন কোশ্চেনে কোন আনসার। ডেভেলপ এ পার্সোনাল প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান, একটা পার্সোনাল প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান করতে হলে আমাকে কি কি ডেভেলপ করতে হবে। আউটলাইন, আউটলাইন মানে কি, মোটা দাগে বা ইন এ নাটশেল। প্রথমে আমাকে ক্যারিয়ার গোল নির্ধারণ করতে হবে। আচ্ছা, একটু এক মিনিট। আচ্ছা, তাহলে কি প্রথমে হচ্ছে আমাকে ক্যারিয়ার গোল সেট করতে হবে, এরপরে কম্পিটেন্সিস টু বি ডেভেলপড, এরপরে এই ক্যারিয়ারের যে গোল, মানে ধরেন এটা একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনি ধরেন একজন ভালো ইলেকট্রিশিয়ান হবেন, আপনার এটা ক্যারিয়ার গোল, প্রথমে সিলেক্ট করলেন যে আমি, কাজটা আমার ভালো লাগে, আমি একজন ইলেকট্রিশিয়ান হব। এরপরে আপনি চিন্তা করলেন এটা হতে গেলে আমার কি কি জানা প্রয়োজন। আমি তো কিছুই জানি না, ধরেন একটা ইলেকট্রিক্যাল ওয়্যারটা কিভাবে কি করা লাগে জানি না। তারপরে কি করলেন, কম্পিটেন্স টু বি ডেভেলপড। এরপরে আপনি সিএস দেখলেন যে একটা ইলেকট্রিকের যে কোর্স আছে, তো সেই কোর্সে সিএস দেখে আপনি কম্পিটেন্সি গুলো দেখলেন যে এই জিনিস আমাকে জানতে হবে, অর্জন করতে হবে। এরপরে কি, লার্নিং স্ট্র্যাটেজিস এন্ড লোকেশন। এরপরে আপনি চিন্তা দেখলেন যে এটা শেখার উপায় কি। আচ্ছা, এখানে শেখার উপায়টা হচ্ছে একটা 3 মাসের ধরেন কোর্স আছে কোনো একটা টিটিসি তে, সেটা আপনি নির্ধারণ করলেন। এরপরে কি, আপনি লোকেশনটা দেখলেন যে কোন জায়গায় কাজটা শিখতে হবে, অন দা জব, অফ দা জব, নাকি ওই টিটিসি তে যে না কোথায়, সেটা আপনি লোকেশনটা দেখলেন। এরপরে কি, রিকোয়ার্ড রিসোর্সেস, এটার জন্য আপনার কি কি রিসোর্স দরকার, কত সময়, ধরেন ওই 3 মাস। রিসোর্স মানে কি, আপনি যাবেন আসবেন, মানে আপনাকে আমি এটা বলতেছি অ্যাজ আ ট্রেইনি হিসেবে। এটা আপনি ট্রেনার হিসেবেও চিন্তা করতে পারেন, সেটা আমি আসবো, আগে ট্রেনি হিসেবে দেখেন। রিকোয়ার্ড রিসোর্সেস, আপনার কি কি রিসোর্স লাগবে, আমার যাওয়ার ভাড়া লাগবে, এই জিনিস কিনতে হবে, এই সময়টা বের করতে হবে, টাইম ফ্রেম 3 মাস, আমার সময়টা আছে কিনা, এভিডেন্স অফ কম্পিটেন্সি, লাস্টে হচ্ছে কম্পিটেন্সির যে এভিডেন্স গুলো সেগুলো কি কি। এখন দেখেন, এটা যদি আপনি অ্যাজ আ ট্রেনার চিন্তা করেন, তাহলে ধরেন আপনি ট্রেনার হিসেবে আপনি একটা ক্যারিয়ার গোল নিলেন যে 3 মাসের একটা কোর্স করাবো। এরপরে আপনি সিএস টা দেখলেন যে কি কি আমাকে কম্পিটেন্সি অর্জন করাইতে হবে, যেগুলো ডেভেলপ করতে হবে। লার্নিং স্টেজ, সেগুলো আমি কিভাবে শেখাবো, লার্নিং স্ট্র্যাটেজিটা কি। এবং লোকেশন, আমি অন দা জব শেখাবো, অফ দা জব শেখাবো, নাকি আমি মিক্স করব, যে অফ দা জব শেখালাম আবার ইন্ডাস্ট্রি ভিজিটে নিলাম। এরপরে এইটা করার জন্য আমার কি কি রিসোর্স কালেক্ট করতে হবে এটা শেখাইতে গেলে। হয়তো ইলেকট্রিশিয়ান, সে হচ্ছে ওই যে আপনার লাইট ফ্যান, লাইট টাইট বা ওয়্যার এগুলো জোগাড় আছে কিনা, বরাদ্দ আছে কিনা। তারপর টাইম ফ্রেম, কতদিনের মধ্যে আমাকে করাতে হবে। এরপরে কি, এভিডেন্স অফ কম্পিটেন্স, লাস্টে আমাকে কি কি এভিডেন্স তাদেরকে মানে কালেক্ট করাতে হবে। বুঝতে পারছেন এটা? জি ম্যাম। ক্লিয়ার সবাই? ম্যাম, এটা আসলে তো স্কিল ডেভেলপমেন্ট প্ল্যানের ক্ষেত্রে আমাদের স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে কি কি আর কি গোলটা আমরা কিভাবে না, স্কিল, সাজাতে পারি দেখবো। স্কিল না, এখানে বলতেছে প্রফেশনাল স্কিল, পার্সোনাল প্রফেশনাল স্কিল। এটা আমি ওই যে ইলেকট্রিশিয়ানের কথা কেন বললাম, ধরেন আমি ওই ইলেকট্রিশিয়ান, আমি যে ডেভেলপমেন্ট স্কিলে করছিলাম না ইলেকট্রিকের, আমি কিন্তু মেশনের, কিন্তু আমি দেখাইছি যে আমি ইলেকট্রিকের একটা কোর্স করছি। হ্যাঁ, তো ওই ধরন ওই 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 এভিডেন্সটা মনে করেন, তাহলে এটা বুঝতে পারবেন। পার্সোনাল প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান মানে আপনার রিলেটেড আরেকটা স্কিল আপনি ডেভেলপ ধরেন করতেছেন, তখন আপনার প্ল্যানটা কি কি হবে, যে কিভাবে কিভাবে করবেন। বুঝতে পারছেন?
ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে এগুলা পড়বেন। আর ইনফরমেশন থ্রিতে খুব কম পড়া, এই যে কোয়েশ্চেন গুলা, এই যে এইগুলা করবেন কি, এই যে নিচে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে নিজে নিজেই দেখবেন যে পারতেছে কিনা, ওখান থেকে একটু দেখে দেখে, না দেখে হালকা দেখে পারতেছে কিনা। না পারলে এখানে একটু পড়ে নিয়ে না দেখে ওখানে লেখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যখন একটা শেষ করলেন, একটু ধৈর্য ধরে এগুলা মোটামুটি লিখে রাখলে পরে দেখবেন যখন রিভিশন দিবেন তখন এখানে এসে just নিজের হাতের লেখা থাকলেও এটা ভালো হয়, আর এত ভালো হয়। এরপরে এখানে কিছু জব দিছে, জব দিয়ে এগুলো বোঝাইছে, এগুলোর দরকার নাই। ইনফরমেশন থ্রিতে কি, প্র্যাকটিস ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এ প্র্যাকটিস আমরা কিভাবে করব। এখানে আগে তাকাই দিই, এটা তাকান 3.1, 3.2, এই তো শেষ 2টা কোয়েশ্চেন। হ্যাঁ, 3.1, 3.2। এখন এগুলা ব্যাখ্যা করি। প্রথমটা দেখেন, এখানে লিখছি আমি, how to identify development opportunities to support continuous learning and maintain currency of professional practice. How to identify, কিভাবে আইডেন্টিফাই করবেন ডেভেলপমেন্ট অপরচুনিটিস, মানে আপনার ক্যারিয়ারে ডেভেলপ করার জন্য আপনার কি কি অপরচুনিটি আছে টু সাপোর্ট কন্টিনিউয়াস লার্নিং এন্ড মেইনটেইন কারেন্সি। এই যে কন্টিনিউয়াস লার্নিং, আপনাকে কখনোই মনে করা যাবে না আমি সব জানি, আপনাকে কন্টিনিউয়াসলি লার্ন করতে হবে, হয় নিজের ট্রেনিদের কাছ থেকে, অথবা আপনি অন্যের ট্রেনিং দেখে হোক, অথবা আপনি কোনো সোর্স থেকে হোক, অনলাইন সোর্স থেকে হোক, কন্টিনিউয়াসলি আপনাকে লার্নিং এর মধ্যে থাকতে হবে। ওকে, এখানে ওই জিনিসটাই বলতেছে যে কিভাবে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে আমরা থাকবো। কারেন্সি অফ প্রফেশনাল প্র্যাকটিস, কারেন্সি মানে কি বোঝাচ্ছে বলেন তো? কারেন্সি, ওই যে অথেন্টিসিটি, কারেন্সিটি, এগুলো পড়ছেন না? ওখানে তো কারেন্সি পড়ছেন। কারেন্ট যে ব্যাপারটা, কারেন্ট কারেন্ট যে যে ব্যাপারটা, কাজটা হ্যাঁ, মানে এখন যেটা চলতেছে মার্কেটে বাস্তবে যেভাবে, হ্যাঁ ওইটা আমি, আমার আছে কিনা এটাই। আচ্ছা, তার মানে কোয়েশ্চেনটা কি বলছে, হাউ টু আইডেন্টিফাই ডেভেলপমেন্ট অপরচুনিটিস। তাহলে আমাকে কি আইডেন্টিফাই করতে হবে, আমার কারেন্ট স্কিলটা ঠিক আছে কিনা এবং কন্টিনিউয়াসলি আমি নিজেকে ডেভেলপ করতে পারতেছি কিনা, সেইটার জন্য আমার যে অপরচুনিটি গুলো আছে সেইগুলা কি কি আইডেন্টিফাই করো। ওকে, দেখেন আন্ডারটেকিং ফার্দার হায়ার এডুকেশন, তাহলে আমি কিভাবে কারেন্সি বজায় রাখবো বলেন। আন্ডারটেকিং ফার্দার হায়ার এডুকেশন অর টিভিটি কোয়ালিফিকেশন পার্সোনাল স্কিল ট্রেনিং, স্কিল গ্যাপ ট্রেনিং। আমার যদি কোনো কিছুতে স্কিল গ্যাপ থাকে, একটা কিছু স্কিল গ্যাপ থাকতেই পারে একজন ট্রেনারের, আমি আমার যে এই গ্যাপটা পূরণ করার জন্য যে ট্রেনিং আছে সেই ট্রেনিংটা, হায়ার এডুকেশনটা অথবা ট্রেনিংটা, টিভিটি কোয়ালিফিকেশনটা আমি অর্জন করবো। তারপর কি, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকে করে না, এটা ইম্পর্টেন্ট। আপনি যে সেক্টরে পড়াচ্ছেন সেই সেক্টরে প্র্যাকটিক্যালি ফিল্ডে কি হচ্ছে এটা জানাটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আপনি যে সিএস ধরে বসে থাকলে শুধু হবে না, সিএসটাকে এখন প্র্যাকটিক্যালি ফিল্ডে কিভাবে আপনি কাজে লাগাবেন সেটা আপনাকে জানতে হবে। হুম, ধরেন আমি যদি মিশনে বলি, আমি যদি সেই আগের যুগের ধরেন শাটারিং ইউজ করে না, আমি ওইটাই শেখাচ্ছি ধরেন, অথবা আমি আগের যুগের ইটু শেখাচ্ছি, এখানে চলে আসছে মডিউলার ব্রিক, মডিউলার ব্রিক দিয়ে ডিফারেন্ট কাজ হচ্ছে, যেখানে আমার প্লাস্টারের দরকার নাই। এখন আমি ইন্ডাস্ট্রিতে আমি ভিজিটও করি না, আমি যাইও না, আমি জানিও না, আমি সেই মান্দাতা আমলে ওই যে আমি উপরে লেখা ব্রিক গুলা ওগুলা দিয়ে কাজ করতেছি, ওইটাই শেখাচ্ছি, তাহলে কি হলো? এখন আমাকে তো বলছে কোয়ালিটি অফ ব্রিক, কিন্তু কোয়ালিটি অফ ব্রিক তো সিএস তো ঠিকই আছে, বাট কোয়ালিটি অফ ব্রিকটা জানতে হলে আমাকে তো ইন্ডাস্ট্রি ভিজিট করতে হবে, আমাকে কাজ করতে হবে, জানতে হবে যে এখন কোন জিনিসগুলো চলতেছে। ওকে, তো এখন এটা কিন্তু কারেন্সির সাথে সরাসরি ইন্টারপ্রেটেড। দেখেন, কারেন্সি, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট, undertaking professional development in specific area of practice. আন্ডারটেকিং প্রফেশনাল ডেভেলপমেন্ট স্পেসিফিক এরিয়া অফ প্র্যাকটিস, আপনি যে স্পেসিফিক এরিয়াতে প্র্যাকটিস করতে চান সেই এরিয়ার উপরে আপনি প্রফেশনাল ডেভেলপমেন্টটা করবেন। যেমন ওই যে আমি যেটা বললাম যে আমি মেশনে করতেছি, আমি ত্রিপলিতে কেন করব, কারণ বিল্ডিং রিলেটেড কাজে অবশ্যই আমাকে ইলেকট্রিকের কাজটা জানতে হবে, ইলেকট্রিকের লাইনটা কোন দিক দিয়ে যাবে এটা না জেনে আমি যদি একটা বিল্ডিং ডিজাইন করি সেক্ষেত্রে কি হতাহত বা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো এটা আমার কিন্তু স্পেসিফিক এরিয়ার মধ্যেই পড়তেছে। ওকে, এটা আপনার ক্ষেত্রে আপনার মতো হতে পারে। ইন্টারনাল ট্রেনিং অর ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইন্টারনাল অনেক সময় টিচারদের ট্রেনিং হয় না বা ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয়, ওগুলাতে পার্টিসিপেট করবেন।
রিলেভেন্ট কনফারেন্স, এই যে এটা খুব ভালো একটা দিক। কনফারেন্স যেমন একটা ঘটনা বলি। আমার হচ্ছে একটা আঙ্কেল, ওনার মেয়ে ডাক্তার আর কি। তো সে একটা কনফারেন্স দেখতে দেখতে শুনছিল যে হঠাৎ করে একটা মানুষ হার্ট অ্যাটাক করলে ইনস্ট্যান্ট ওই মুহূর্তে কি কি করতে হয়। হ্যাঁ, ও কিন্তু ওর বই পড়ে শেখেনি, এটা একটা কনফারেন্সে একটা সিনিয়র ডাক্তার বলতেছিল। পরবর্তীতে ওর বাবা মানে ওই আঙ্কেলটা উনি হচ্ছে হার্ট অ্যাটাক করছে, এবং ওই মুহূর্তে ও কিন্তু ইনস্ট্যান্ট ওই থেরাপিটা দিতে পারছে জন্য ওর বাবাকে বাঁচাইতে পারছে। তো দেখেন, রিলেভেন্ট কনফারেন্স গুলো শুনলে আপনি আপনার সেক্টরে কতটা, ওয়ার্কশপ যখন করবেন, ওয়ার্কশপে যে দেখবেন সবাই কাজ কিভাবে করতেছে, সেমিনারে অ্যাটেন্ড করবেন, এগুলো আপনাকে ইনডিরেক্টলি, ডিরেক্টলি না ইনডিরেক্টলি আপনাকে সামনের দিকে এনহ্যান্স করবে। আচ্ছা, রিডিং রিলেভেন্ট জার্নালস অ্যান্ড লিটারেচার। রিলেভেন্ট মানে কি, আপনার সেক্টরের সাথে সম্পর্কযুক্ত যে কোনো জার্নাল পড়বেন, লিটারেচার মানে যে কোনো বই পড়বেন। ঠিক আছে, শুধু একটা গদবাঁধা সিএস নিয়ে পড়ে থাকবেন না, এটা রিলেটেড আরো অনেক কিছু থেকে আপনি নলেজ গ্যাদার করবেন। নেটওয়ার্কিং উইথ ইন্টারনাল আর এক্সটার্নাল কলিগস। ইন্টারনাল কলিগ কারা? আপনার ট্রেনিং ইনস্টিটিউটে যারা, এক্সটার্নাল কারা? ইনস্টিটিউটের বাইরে অন্য ট্রেনিং ইনস্টিটিউটে যারা, এদের সাথে নেটওয়ার্কিং বিল্ড আপ করবেন, ভাবের আদান প্রদান করবেন যে আমি এটা শেখাই এভাবে, আপনি কিভাবে শেখান, আপনার ওখানে কি অবস্থা। এর মাধ্যমে অনেক কিছু শেখা যায়। কোচিং অর মনিটরিং, এগুলা মেথডের মধ্যে ছিল না, কোচিং, মনিটরিং, ওগুলাই আর কি। এটা বুঝতে পারছেন সবাই, কিভাবে নিজেকে ডেভেলপ মানে কারেন্ট রাখবেন এবং ডেভেলপ করবেন? এগুলো কিন্তু জি গল্পের ম্যাম। একবার দুইবার পড়লেই মনে থাকে। হ্যাঁ, খুব একটা কঠিন। And দেখেন, রাইট সাম ওয়ে টু প্রফেশনাল ডেভেলপমেন্ট। এখন এটা কি ছিল? এই যে এই কোয়েশ্চেন গুলা ভুল হয় কি, আনসার জানি কিন্তু কোন কোয়েশ্চেনে কোন আনসার এটা জানি না। এই যে প্রফেশনাল ডেভেলপমেন্ট, এটা বেশি আসে। হ্যাঁ, প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখেই আপনি মনে করলেন যে আইডেন্টিফাই ডেভেলপমেন্ট অপরচুনিটি টু সাপোর্ট কন্টিনিউয়াস লার্নিং, মেইনটেইন কারেন্সি অফ প্রফেশনাল প্র্যাকটিস, ওই কোয়েশ্চেনের আনসার না। ওকে, তো প্রশ্নগুলো পারলে একটু করে দেখে বুঝে মুখস্থ করার মতোই করে যাবেন। এখানে কি বলতেছে, এটার সাথে একটা ডিফারেন্স কি, রাইট সাম ওয়ে টু প্রফেশনাল ডেভেলপমেন্ট। ওয়ে মানে পথ, রাস্তা। আর এখানে কি বলতেছে, সাম ডেভেলপমেন্ট অপরচুনিটি। অপরচুনিটি মানে কি, সুযোগ। সুযোগ আর রাস্তার মধ্যে পার্থক্য আছে না? পার্থক্য তো আছে, আমার জি, কাছাকাছি কিছুটা পার্থক্য সুযোগ আছে। হলো হ্যাঁ ওয়ে বলেন। বা উপর। হ্যাঁ, আর সুযোগ তো আলাদা জিনিস, সুবিধা, যেটা আমি সুবিধা পাবো ওই কাজের মাধ্যমে। হুম, এটা হচ্ছে সুবিধাগুলা, আর এটা হচ্ছে জি ওয়ে মানে দিক নির্দেশনা, তাই না? জি, ও যে এই এভাবে পথ মনে দিয়ে রাখবেন, চললে আমি এইভাবে চলতে পারবো, সেই রকম। এভাবে দ্রুত। হ্যাঁ, এখানে একদম দেখেন স্পেসিফিক কিন্তু কোয়েশ্চেনটা, এটা খুব দ্রুত লেখা যাওয়ার জন্য আসে বেশি। এই যে দেখেন মনিটরিং, প্রথমে এই যে এখান থেকে আবার আপনি এইরকম করে হাইলাইট করে রাখতে পারেন এগুলা থেকে। হ্যাঁ, এখান থেকে কোনটা কোনটা আবার এই কোশ্চেনের আনসার এখান থেকে পড়ে আবার হাইলাইট করতে পারেন যে এটা আসলে আমি এটা দিব, আর এটা তো পুরো মুখস্থ করছি। ইন সার্ভিস ট্রেনিং অ্যান্ড স্টাডি। ইন সার্ভিস, ইন সার্ভিস ট্রেনিং অ্যান্ড স্টাডি মানে যে এখন আমরা যেমন আপনাকে সার্ভিস দিচ্ছি, হ্যাঁ, এই স্টাডি এবং ট্রেনিং এর মাধ্যমে আমরা করতে পারি। ইন্ডাস্ট্রি ভিজিট, এই যে এটাই কিন্তু আবার দেখেন, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট, ইন্ডাস্ট্রি ভিজিট। এটা ওয়েটা ভিজিট, অ্যাটাচমেন্ট মানে কি, অপরচুনিটি অ্যাটাচমেন্ট। আর ভিজিট যখন সরাসরি করতেছেন এটা ওয়ে হয়ে যাচ্ছে। ওয়ার্কিং উইথ আদার টিচার্স, এটাও এখানে বলছে এই যে নেটওয়ার্কিং উইথ ইন্টারনাল এক্সটার্নাল কলিগস, ওইটাই এখানে ওয়ার্কিং উইথ আদার টিচার্স। কন্টিনিউয়াস লার্নিং, এটা তো করতেই হবে, এখানেও বলছে কন্টিনিউয়াস লার্নিং। কন্টিনিউয়াস লার্নিং, মেইনটেইনিং কারেন্সি, এই যে কারেন্সি, এই কোশ্চেন থেকে দুইটা পয়েন্ট দেখেন আসে, কন্টিনিউয়াস লার্নিং, মেইনটেইনিং কারেন্সি, মনিটরিং, ইন্ডাস্ট্রি ভিজিট, এই চারটা মনে রাখলেই হবে। আর ফাইনালি এই কোয়েশ্চেনটা পড়তে পারেন, নেটওয়ার্কিং টিপস কি কি আপনার, এটা একবার একটু দেখে যাবেন। ডেভেলপ এ ইউজ কন্ট্যাক্টস, মানে এটা এভাবে মনে রাখবেন যে আপনার ফোনে অনেকগুলো কন্ট্যাক্ট আছে, তো আপনি যাদের সাথে কথা বলছেন সেই কন্ট্যাক্টস গুলার সাথে, সেই কন্ট্যাক্ট গুলা আপনি ডেভেলপ করবেন। ডেভেলপ এন্ড ইউজ কন্ট্যাক্টস, হ্যাঁ, কন্ট্যাক্ট বাড়াবেন মানুষের সাথে। মাস্ট ট্রাই টু অ্যাটেন্ড মিটিংস, এই নেটওয়ার্কিং কিন্তু যে কোনো সেক্টরের জন্য এগুলা হতে পারে। মিটিং গুলোতে অবশ্যই অ্যাটেন্ড করবেন। বিজনেস কার্ডস টু ডিস্ট্রিবিউট, এটা তো খুবই ভালো একটা ওয়ে নেটওয়ার্কিং এর, একটা কার্ড আপনার থাকলে ভালো।
Keep eye and ear open for anything that useful. যেটা তোমার জন্য ইউজফুল, উপকারী, সেটার ব্যাপারে চোখ কান খোলা রেখে চলবা না। কন্ট্যাক্ট আর কিপ আপ টু ডেট, এবং কন্ট্যাক্ট গুলা অনেক আগের কন্ট্যাক্ট, অনেকদিন কথাবার্তা নেই এরকম না, আপ টু ডেট রাখতে হবে। নতুন নতুন কন্ট্যাক্ট বাড়াবেন এবং তাদের সাথে যোগাযোগ রাখবেন। আচ্ছা, এই জিনিসগুলো রিডিং করলেই আসলে বোঝা যায়, তারপরে আমি একটু বলে দিলাম, ইজি হবে। আচ্ছা, এখন শুরু থেকে দেখেন, কারো কোনো কোয়েশ্চেন আছে? একটু করে আমি আবার একটু রিভিউ করি, তাহলে আপনাদের মনে পড়বে। শুরুতে কি আমাদের তিনটা মডেল হাই স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স, এটা সম্পর্কে পড়ছি। এরপরে ডিটারমাইন পার্সোনাল ডেভেলপমেন্ট নিডস, নিজের ডেভেলপমেন্ট নিডস এর জন্য পার্সোনাল প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান কিভাবে করব সেটা পড়ছি। প্ল্যান সম্পর্কে যত কিছু আছে সব পড়ছি। এরপরে পার্টিসিপেট ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, এরপরে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এর যে লাস্টের যে পয়েন্টটা, পার্টিসিপেট করার পরে আমি কি কি করলাম, এই যে কারেন্সি মেনটেনের জন্য এই, আর ওয়ে গুলা এই, নেটওয়ার্কিং এই লাস্ট। আর প্রথমটা কি হাই হাই স্ট্যান্ডার্ড পারফরমেন্স। আচ্ছা, হাই স্ট্যান্ডার্ড পারফরমেন্সে কি কি কোশ্চেন করলাম আমরা, এখানে একটু দেখেন, এখন বুঝবেন। মডেলিং অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশনাল টেকনিক, এন্ড প্রথমে মডেলিং অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশনাল টেকনিক, ওই যে তিনটা লাইন, ওগুলা পড়লাম। দেন অ্যানালাইজ ইউর ইনস্টিটিউশনের গোল গুলা পড়লাম, এটা না, গোল গুলা পড়লাম। এরপরে কি মডেল প্রফেশনাল টেকনিক অ্যান্ড স্ট্র্যাটেজি, এরপরে মডেলটা কিভাবে তৈরি করব, হাউ হাউ কিভাবে মডেল তৈরি করবো সেই স্ট্র্যাটেজিটা পড়লাম। গোলটা নির্ধারণ করলাম, মডেলিং কি জানলাম, এরপরে মডেলটা কিভাবে তৈরি করব সেটা জানলাম। দেন 5 স্টেপ, এটা বেশি ইম্পর্টেন্ট, 5 স্টেপ অফ প্রসেস মডেলিং। এরপরে স্টেপ বাই স্টেপ মডেলিংটা করে ফেললাম, সেই 5টা স্টেপটা মুখস্থ রাখলাম। এরপর কি করলাম, হাউ ক্যান ইউ সার্টেন ইউর ওয়ার্ক গোলস এন্ড প্ল্যানস অরিজিনাল রিকোয়ারমেন্ট। আচ্ছা, অরিজিনাল রিকোয়ারমেন্ট অনুযায়ী গোলটা, লাস্টে করলাম কি, সবকিছু যখন শেষ, আমার স্টেপে গোল করে ফেললাম। এরপরে আমি আমার এটা ঠিক আছে কিনা সেটা কিভাবে যাচাই করব সেটা আমি জানতাম। গেল আমার প্রথম সিভিল। সেকেন্ডটাতে কি ছিল আমার টপিক, এবার আমি ডেভেলপমেন্ট প্ল্যান করব সেকেন্ডটাতে। ওকে, হাউ ক্যান ইউ অ্যাসেস ইউর স্কিল, ডিটারমাইন দ্য ইম্প্যাক্ট অফ চেঞ্জ অ্যান্ড আইডেন্টিফাই ফিউচার ক্যারিয়ার অপশন। কিভাবে নিজের স্কিল অ্যাসেস করবে এবং ফিউচার ক্যারিয়ার অপশনটা ব্রাইট করবে, কিভাবে ডিটারমাইন করবে নিজের স্কিলটা, 2টা পয়েন্ট। বাই আস্কিং আদার্স ফিডব্যাক, যখন আদারের ফিডব্যাক পাইলাম, তারপরে কনসালটেশন উইথ অর্গানাইজেশনের সাথে কথা বললাম এবং ট্রেনিং ডেভেলপমেন্ট প্ল্যান শুরু করে দিলাম। হাউ উড ইউ আইডেন্টিফাই ফিডব্যাক ফ্রম কলিগ, এন্ড কলিগদের থেকে কিভাবে ফিডব্যাক নিব, ফর্মাল ইনফর্মাল পারফরমেন্স, অবটেন কমেন্টস ফ্রম সুপার, এটা তো পড়াই নাই মনে হয়। এটা পড়াইছি, হাউ উড ইউ আইডেন্টিফাই ফিডব্যাক ফ্রম কলিগ, না ম্যাম, এটা পড়ার না। পড়াই নাই, এটা স্কিপ হয়ে গেছে। আচ্ছা, হাউ উড ইউ আইডেন্টিফাই ফিডব্যাক, আচ্ছা কলিগদের থেকে কিভাবে ফিডব্যাক নিবেন, এটা আর কি। ফর্মাল আর ইনফর্মাল পারফরমেন্স অ্যাপ্রাইজাল, আচ্ছা এটা ইনফরমেশন শীট 2 এর ফার্স্টেই আছে, পেজটা বলে দিই, দাঁড়ায় রাখেন আবার। অ্যাসেসিং এটা পড়াইলাম, ফিউচার ক্যারিয়ার এটাও পড়াইলাম। আচ্ছা, এখানে যে এগুলো পড়াইছি জন্য এটা মিস হয়ে গেছে। এই যে কলিগদের থেকে কিভাবে ফিডব্যাক নিব, এই যে এটা, হ্যাঁ 2.2 দেখেন, পেজ 23, 2.2 দাগান। ডেভেলপমেন্ট ট্রেন্ডসটা পড়তে হবে, 2.2 2.3, এই 2টা দাগান, এই যে এই কয়টা পয়েন্ট পড়তে হবে। পার্টিসিপেটিং চেঞ্জ এটা বলছি, এই 2টা মিস হয়ে গেছে। আচ্ছা, এটা কিছুই না, এই পয়েন্ট গুলা দেখান, জাস্ট এই কয়েকটা পয়েন্টের মধ্যে 4টা দিবেন, এই কয়টা পয়েন্ট, 4টা পয়েন্টই আছে, ছোট করে 4টা দিবেন। ওকে, দাগায় রাখেন, এরপর বোঝাই দিচ্ছি।
প্রথমটা ছিল কিভাবে ফিডব্যাক নিব কলিগদের থেকে, ফর্মাল আর ইনফর্মাল পারফরমেন্স অ্যাপিল। ফর্মাল পারফরমেন্স অথবা ইনফর্মাল পারফরমেন্স অ্যাপ্রাইজালস। হ্যাঁ, অ্যাপ্রাইজালস মানে কি, তারা কমেন্ট করবে ফর্মালি অথবা ইনফর্মালি, সামনে বসায় রেখে ফর্মালি করাতে পারে, অথবা দেখলো পরে ইনফর্মালি বললো তোমার এটা কিন্তু এটা প্রবলেম বা এটা ঠিক করো। অবটেইনিং কমেন্টস ফ্রম সুপারভাইজার্স এন্ড কলিগস, সুপারভাইজার এবং কলিগদের থেকে কমেন্ট নেয়া। এই জিনিস দেওয়ার কেসে বুঝলাম না, কলিগ থেকে কিভাবে আমি কমেন্ট নিব, তাদের থেকে কমেন্ট নিব হোয়াটএভার। অবটেইনিং কমেন্টস ফ্রম ক্লায়েন্টস, আচ্ছা কাদের থেকে অবটেইনিং করবো এটার জন্য বলতেছে, সুপারভাইজার এবং কলিগ থেকে অবটেইন করব, ক্লায়েন্টের থেকে আমি কমেন্ট নিব। পার্সোনাল রিফ্লেক্টিভ বিহেভিয়ার স্ট্র্যাটেজিস, এত কিছু দরকার নেই, অ্যাপ্লাইং রোড এগুলো দরকার নেই, এই তিনটা মনে রাখেন। ফর্মাল আর ইনফর্মাল পারফরমেন্স, তারপরে কি কার থেকে, সুপারভাইজার থেকে, আদার কলিগ থেকে, ক্লায়েন্ট থেকে নিব। আর অ্যাপ্লাইং, এটা তো পড়াইছি মানে অ্যাপ্লাইং রোড অর্গানাইজেশনাল মেথড ফর মনিটরিং সার্ভিস ডেলিভারি। আচ্ছা, এরপরে যেগুলো আমি কমেন্ট দিলাম সেগুলো আমি আমার অর্গানাইজেশনে অ্যাপ্লাই করব। Then how can development and trend impact on professional practice? How can development and trend, এই কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট, এটা একটু ইম্পর্টেন্ট দিয়ে রাখেন। এই যে এরকম একটা ছবি আছে, এরকম, এটা দেখতে পাচ্ছেন যে আপনার ধরেন সিবিটি ডেভেলপ করে যাচ্ছে, আপনি এখানে পড়ে আছেন, আর যে হচ্ছে চালাক সে যে ধাপগুলা শিখে 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 এখানে উঠে যাচ্ছে। ওইটাই বলতেছে যে কিভাবে ডেভেলপমেন্ট, একটা সেক্টরে ডেভেলপমেন্ট আপনার ক্যারিয়ার বা প্রফেশনে ইম্প্যাক্ট ফেলতে পারে। এটা তো অনেক ইম্প্যাক্ট ফেলে, যারা বিটিবি করছে তাদের এখন এনএসডি করতে হচ্ছে না, ডেভেলপমেন্ট হয়েছে, আপনাকে সেই অনুযায়ী আগাতে হচ্ছে। আবার পরবর্তীতে আরো ডেভেলপমেন্ট হতে পারে, আরো অনেক কিছু চেঞ্জ হতে পারে, সাথে সাথে আমাদের খাওয়াতে হলে এভাবে নিজেদেরকে আগাতে হবে। নিউ রিভাইজ ট্রেনিং প্যাকেজ মে ইনক্লুড ন্যাশনাল কম্পিটিশন স্ট্যান্ডার্ড, নতুন সিএস আসতে পারে, নতুন রিভাইজড, আপনি যে সেক্টরে তাতে নতুন সিএস চলে আসতে পারে, অথবা নিউ রিভাইজ ট্রেনিং প্যাকেজ চলে আসতে পারে। কোথায়, এই যে ভোকেশনাল সেক্টরে। রেগুলেটরি চেঞ্জ ইন ভোকেশনাল এরিয়া অফ কম্পিটেন্সি, ভোকেশনাল এরিয়া অফ কম্পিটেন্সি রেগুলেটরি চেঞ্জ মানে নিয়মিত যে চেঞ্জ গুলো আসে সাধারণত কয়েক বছর পর পর, সেগুলো চলে আসতে পারে। নিউ ডেভেলপমেন্টস মানে ডেভেলপমেন্ট করার জন্য, যেমন আমাদের সিভিএলএম চেঞ্জ হবে, এটা কিন্তু ভালোর জন্যই হচ্ছে, কারণ সিভিএলএম গুলো খুব বোরিং, দেখেন কি গদ বাঁধা। আমরা এই যে এগুলা বানায় বানায় শেখাই যাতে একটু কালার টালার দিয়ে যাতে একটু মনোযোগ আকর্ষণ হয়, তাছাড়া এই বই দেখে কি কারো পড়তে ইচ্ছা করে বলেন? So, নতুন সিভিএলএম এরকম না, আরো ইজি হবে। নিউ ডেভেলপমেন্ট, তারপরে ভোকেশনাল এডুকেশন ট্রেনিং, নিউ ডেভেলপ, সবগুলোর লাস্টে ভোকেশনাল ইয়ে দিচ্ছে। ঠিক আছে, নিউ ডেভেলপমেন্ট, ডিরেকশন আর ট্রেন্ড। পলিসি চেঞ্জ ইন ভোকেশন, পলিসি চেঞ্জ কি, সরকারের পলিসি বা পড়ানোর পলিসি, মানে তাদের সিস্টেম পলিসিতে চেঞ্জ আসতে পারে, ফাইন্যান্সিয়াল পলিসি বা আদার্স পলিসি। তো চেঞ্জ গুলো কি কি হতে পারে, নিউ রিভাইজ ট্রেনিং প্যাকেজ হতে পারে, সিএস নতুন আসতে পারে, রেগুলেটরি চেঞ্জ মানে নিয়মিত যে চেঞ্জ গুলো হয় সেগুলোও হতে পারে, আবার নিউ ডেভেলপমেন্টের জন্য চেঞ্জ হতে পারে, পলিসি চেঞ্জ হতে পারে। এবং এটা হচ্ছে ডেভেলপমেন্ট, চেঞ্জ এন্ড ট্রেন্ড, এটা কিন্তু এই কোশ্চেন না, এই যে ডেভেলপমেন্ট এন্ড ট্রেন্ড ইম্প্যাক্টিং অন প্রফেশন, ইম্প্যাক্ট কিন্তু ফেললো না, এটা হচ্ছে ডেভেলপমেন্ট বা চেঞ্জ গুলা কি কি হতে পারে। কোশ্চেন যদি আসে ডেভেলপমেন্ট আর চেঞ্জ কি কি হতে পারে, এরপরে দেখেন ইম্প্যাক্টটা কি হচ্ছে, পার্টিসিপেট, সরি চেঞ্জ আসলে তো ইম্প্যাক্ট একটা পড়তেছে, এরপরে আপনি কিভাবে পার্টিসিপেট করবেন এটাও দাগায় রাখেন। বিল্ডিং প্রোডাক্টিভ রিলেশনশিপ উইথ ইন্ডাস্ট্রি, এই যে যত কিছুই করো ইন্ডাস্ট্রির সাথে প্রোডাক্টিভ রিলেশনশিপ থাকলে যতই আগায় যাক আপনি আপ টু ডেট থাকবেন। কনজিউমিং ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট সার্ভিসেস, যদি না থাকতে পারেন ট্রেনিং নেবেন, অ্যাসেসমেন্ট সার্ভিস কনজিউম করবেন। ডেলিভারিং কোয়ালিটি আউটকামস টু দ্য পার্টিসিপেন্ট ইন টিভিটি প্রোগ্রাম, এগুলো করার মাধ্যমে কোয়ালিটি আউটকাম আপনার স্টুডেন্টদেরকে দেবেন। চেকিং পারফরমেন্স পার্সোনাল, এটা তো পড়াইছি, খুব ইম্পর্টেন্ট। এরপরে চেকিং পার্টিসিপেট ইন চেঞ্জ, এই যে এটা পড়াইছি, আচ্ছা আবার তাও বললাম। চেকিং পারফরমেন্স পার্সোনাল, এটা তো পড়তেই হবে, স্কিল গ্যাপ ইয়ে করলাম, ওই যে গল্পের মাধ্যমে এভাবে মনে রাখবেন। ডেভেলপ স্মার্ট, তো মনে রাখতে হবে স্মার্ট, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট, টাইম রেফার্ড। আর পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যানের ইয়েগুলো কি কি, ডেভেলপ করবেন কিভাবে, এই কোয়েশ্চেন গুলো জাস্ট এখানে ভুল যেটা হয় আনসার মনে থাকে কিন্তু কোয়েশ্চেনের কোনটা আছে এটা ভুল হয়। আর লাস্টে কি, এই যে
সবকিছু হওয়ার পরে ক্যারিয়ারে হাউ টু আইডেন্টিফাই ডেভেলপার অপরচুনিটি ডেভেলপার অপরচুনিটি গুলো কিভাবে আনবো, এটা হচ্ছে অপরচুনিটি গুলো আর এটা হচ্ছে ওয়ে গুলো। লাস্টে আপনার নেটওয়ার্কিং দিয়ে শেষ। ওকে, যেগুলো বললাম এতক্ষণ আবার রিভাইজ করলাম, সবাই বুঝতে পারছেন সবকিছু? জি ম্যাম, বুঝতে পারছি, রিভাইজ দিচ্ছেন, ভালো হয়েছে। হ্যাঁ, ম্যাম রিভাইজের জন্য আরো ভালো হয়েছে, আরো রিকাপ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, আমি আসলে প্রতিদিনই চাই, কিন্তু এত পড়া থাকে সময় হয় না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা ভালো মতো মুখস্থ করে ফেলেন। আবার ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস হবে সোমবারে মনে হয়। শনিবারে নিবে কিনা স্যার আমি শিওর না, মানে অফিসিয়ালি হওয়ার কথা সোমবারে। রবিবারে আমাদের অন্য ব্যাচের ক্লাস থাকে, সোমবারে আপনাদের ক্লাস। শনি সোম বুধ সেই হিসেবে কালকেও থাকার কথা ক্লাস, এটা জানাই দেওয়া হবে। ওকে, ঠিক আছে, সবাই ভালো ঠিক আছে থাকেন। ম্যাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। Good night.